আমরা রেকর্ডের ব্যাপারটা পরে দেখবো। আজকে যারা আছেন, আপনারা যারা অনলাইনে আছেন, আপনাদের সময়েরও দাম আছে, আমাকে এটা দিতে হবে অবভিয়াসলি। আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আচ্ছা, আপনাদের যেই হিসাবে যে অ্যাকাউন্ট মানে যে রিপোর্টটা থাকবে, এই পুরো রিপোর্টটা আমি লিঙ্কটা করে দেবো আপনাদের যে লুক লিস্টের ওয়েবসাইটে যেটা থাকবে। এই যে এখানে আপনারা যখন আসবেন, এখানে যে এই অপশনটাতে এই যে এখান থেকে ফেচ করার পর এখানে যখন ঢুকবেন, এই যে গিটহাব আর পিডিএফ এর মধ্যে প্রত্যেকটা দিনের আমার আমার যে কটা ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসেরই অ্যাসাইনমেন্ট থাকবে আর গিটহাব রিপোর্ট লিঙ্কটা থাকবে। সো প্রত্যেকদিন চেক দিবেন, গিটহাব রিপোর্ট লিঙ্কটাও থাকবে, কোড আমরা এখানে যে কোডগুলো করব যেভাবে নোট আকারে করব প্রত্যেকটা জিনিস থাকবে। আর যে পিডিএফ এর লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন, এই পিডিএফ এ আপনাদের হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট দুটো একসাথে পিডিএফ করা থাকবে। প্রত্যেকটা রিসোর্স রেডি করা আছে, জাস্ট ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। রেকর্ডটা যখন আপনারা দেখবেন তখন আসবেন। আর এমনিতে যদি রেকর্ড যদি নাও হয় তাহলে আমাকে আবার আরেকবার ম্যানুয়ালি ক্লাস রেকর্ড করে বসতে হবে, কিছু করার নাই যেহেতু। তো আপনারা এখানে চেক দিলে মূলত ওই জিনিসগুলো পাবেন। প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন এবং মাঝখানে একজন একজন করে আমি ব্রেক নিছি ইচ্ছা করে, যাতে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা আপনাদের প্র্যাকটিসের ব্যাপার, ধুমায় পড়ায় যাব, লাভ হবে না। তো এই হচ্ছে ব্যাপার, আমি আপনাদেরকে এই জিনিসটা অবগত করে দিলাম এবং আমরা এখন চট করে আমাদের স্ক্রিনে চলে আসি, আমরা আর কোনো সময় নষ্ট করব না। আমি এখানে একটা নতুন ফাইল তৈরি করে ফেলি। কেউ আসলো না এর জন্য। ওকে, আমরা এখানে একটা নতুন ফাইল তৈরি করে ফেলি চটপট। চলো, রাইট, কোর্সের ভিতরে এখানে আমরা আমাদের 7 দিনের যে কোর্সগুলো থাকবে সেখানে আমরা এই কোর্সগুলো করব। আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে ফেললাম। আর এখানে আমরা যে করব সেটা হচ্ছে js01.js, আমাদের জাভাস্ক্রিপ্টের প্রথম ফাইল এবং আমাদের বুট ক্যাম্পের যে প্রথম ক্লাসের যে ফাইল, আমরা এটার নামটা একটু করতে পারি, জাভাস্ক্রিপ্ট 01, রাইট? তো এই হচ্ছে ব্যাপার, একটু ওয়েট, ইমেল একবার না মেলা বাদ দেওয়া লাগে। ওকে, আমরা এখানে আমাদের কাজটা শুরু করি। সো আমাদের জাভাস্ক্রিপ্টে যদি আমরা কোনো কিছু লক করতে চাই তাহলে একদম ভাবে বেসিক যেই স্ট্রাকচারটা হবে সেটা হবে কনসোল লক, এবং আমরা যে সেটআপটা করব সেই সেটআপটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। আমি এক্সপেক্ট করছি আমরা সবাই এই সেটআপ সম্পর্কে অবগত আছে। তো আমাদের এই যেহেতু জাভাস্ক্রিপ্ট, আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করার জন্য আমাদের পিসিতে বা আমাদের মেশিনে কোনো কিছু এক্সট্রা ইনস্টল করতে হচ্ছে না, তার মানে এই জিনিসটা আমাকে কোথাও না কোথাও তো দেখতে হবে। লেটস সে আমি যদি এখানে ABCDEFGH কিছু একটা লিখি, তাহলে এই জিনিসটা তো আমাকে দেখা লাগবে কনসোলে বা কোথাও তো দেখা লাগবে। তো আউটপুটটা দেখার জায়গাটা কোথায়? আউটপুটটা দেখার জায়গাটা হচ্ছে হলো আমাদের ক্রোম। তো এখন আমরা ক্রোমে কিভাবে দেখবো? ক্রোমে দেখার জন্য যেহেতু ক্রোম আমাদের থেকে এক্সপেক্ট করে বা যে কোনো একটা ব্রাউজার আমাদের থেকে এক্সপেক্ট করে একটা ফাইল, রাইট? একটা HTML ফাইল। তো এই HTML ফাইলটা আমাকে তাকে দিতে হবে এবং এর মাধ্যমে আমরা কি করবো এটা আমরা কিন্তু দেখে এসেছি আমাদের যেই জাভাস্ক্রিপ্টের 00 নাম্বার ক্লাসটা আছে সেখানে আমরা দেখে এসেছি। আমরা এখানে জাস্ট ওই জন্য আমি আর কোনো কথা বাড়াবো না, আমি চটপট এখানে আমাদের যেই ইয়েটা আছে জাভাস্ক্রিপ্টের যে লিঙ্কটা আছে এখানে আমি স্ক্রিপ্ট দিয়ে এটা বডির নিচে অলওয়েজ এটা ট্রাই করবেন বডির নিচে রাখার জন্য। কেন আমি একটু পরে বলবো। ওকে, স্ক্রিপ্ট এখানে এসআরসি দিয়ে আমরা এখানে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট 01.js। তো এই জিনিসটা আমাদের লিংক হয়ে গেল এখন আমাদের HTML এর সাথে। আপনাদের যখন যেখানে প্রবলেম হবে জাস্ট মাইক অন করে থামতে বলবেন, দেন আমাকে জিজ্ঞেস করবেন। ইউ আর রিয়েলি ফ্রি টু আস্ক মি এনিথিং, রাইট? প্রতি টপিকের ভেতরে কি হলো না হলো, বাট অবভিয়াসলি কি পড়াচ্ছি ওই সময় আপনি এখন একটা জিনিস পড়াচ্ছি, আপনি আরেকটা জিনিস জিজ্ঞেস করলে আরো অনেকজন আছে আমাদের ক্লাসে, তাদের জন্য সময়ের ব্যাঘাত না হয় এটাও আমাদের কনসার্ন। বডি ট্যাগটা এখানে আমরা কেন করছি, ইমপ্লিমেন্ট করছি? লেটস সে এখানে আপনার কিছু জাভাস্ক্রিপ্টের কিছু ট্যাগ আছে, জাভাস্ক্রিপ্ট না ধরেন এখানে অনেক কিছু জিনিসপত্র হ্যান ত্যান অনেক কিছু থাকতে পারে না, তো এই জিনিসগুলো তো আমাদের থাকতেই পারে। তো এই জিনিসটা যাতে আমাদের মেইন কনসার্ন, রাইট? আমাদের ইউজার যখন আসবে ইউজারের জন্য আমরা অবভিয়াসলি তাকে আমরা যে কন্টেন্ট গুলো যে আমাদের H1 করে জাভাস্ক্রিপ্ট 1 একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লরেম ইপসুম হ্যান ত্যান এগুলো জিনিসপত্র আসবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেইন কনসার্ন, রাইট? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, যে এই জিনিসগুলো আমাদেরকে দেখাতে হবে। জাভাস্ক্রিপ্টের কাজ বা ডায়নামিক এর কাজ এটা আমার তার পরের কোয়ালিটি। যদি আমি জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আগে লেটস আমি যদি এই জিনিসগুলো যেরকম আমরা লিংক করি সিএসএস এর মতো, সিএসএস এরকম যেমন লিংক সিএসএস করতাম না আমরা, এই জিনিসটা যদি আমি জাভাস্ক্রিপ্ট ওখানে করি হবে নাকি? হবে, বাট ইটস নট রেকমেন্ডেড। ওয়াই? বিকজ আমরা স্ক্রিপ্ট ট্যাগ গুলা ইউজুয়ালি মানে স্ক্রিপ্টের যে জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট গুলো বিশাল জিনিসপত্র হবে অনেক ক্ষেত্রে। আমরা যখন
অ্যাডভান্সড ডম ম্যানিপুলেশন গুলো দেখবো, তখন দেখা যাবে যদি আমি জাভাস্ক্রিপ্ট জিনিসপত্রগুলো আমি হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিই, নো ডিস্ট্রাকশনস ওয়াইল ক্লাসেস। যখন আমরা জাভাস্ক্রিপ্টের এই জিনিসগুলো অনেক বড় বড় ফাইলগুলো রাখবো, রাইট? জাভাস্ক্রিপ্টের এই ফাইলগুলো যখন থাকবে, তখন এই প্রত্যেকটা ফাইল যদি আমি লোড নেওয়াই, তারপর একটা ইউজারকে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকাতে যাই, তখন দেখা যাবে যে সেই অ্যাপ্লিকেশন ইউজার মনে করবে যে ভাই অনেকক্ষণ লাগছে লোড নিতে, রাইট? আবার যদি তার নেট স্লো থাকে, মানে নেট ভালো থাকলেই কিন্তু তার লাগতেছে 10-12 সেকেন্ড ঢুকতে একটা ওয়েবসাইটে, নেট খারাপ থাকলে তো কথাই নেই ভাই। তো এখন পারফরমেন্সের যুগ, আমাদের এখন প্রত্যেকটা জিনিসে পারফরমেন্স এফিশিয়েন্ট হতে হবে। আপনার কোডটা ক্লিন কিনা, আপনার কোডটা কাজ করছে কিনা, এটার থেকেও বড় কনসার্ন হচ্ছে হলো আপনার কোডটা, যে এই যে জিনিসটা এটা কি কতটা এফিশিয়েন্ট, এটা কতটা রিলেটেবল মানুষের জন্য। তো এই যে এই জায়গাতে আমরা যেভাবে করছিলাম বডিতে, আমরা এই যে বডির ভিতরে আমরা স্ক্রিপ্টটাকে বডির লাস্টে নিয়ে আসি, আমি তো বলতেছি যে আমাদের এইখানে ইয়ে করা লাগবে, বডি শেষে করা লাগবে, রাইট? তো এখানে যদি আমি এখন কনসোল ডট লগ দিই, হ্যাঁ, কনসোল ডট লগ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে লাগবে আমাদের যে কোনো একটা, কি বলে এটাকে, যে কোনো একটা স্টেটমেন্ট বা যে কোনো আমরা যে ডেটা টাইপ গুলো আজকে দেখবো ইনশাআল্লাহ, এই ডেটা টাইপ গুলো যখন আমরা ইয়ে করব, তখন এই জিনিসগুলো আমাদেরকে কনসোল লগ করতে লাগবে। আমি একটা মিনিট সময় নেব, আমি জিনিসটা করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার যে এডিট জেসন ফাইলটা আছে, এইখানে যাব, এইখানে আমাদের এই জিনিসগুলা কভার টপ করে এনাবল করে দেব, সেভ দেব, অ্যান্ড কাজ হয়ে যাওয়ার কথা না, এর হচ্ছে কিসে, আচ্ছা এই জিনিসটা এখানে আছে অলরেডি, আমি সেভ করে দিলাম, কেটে দিলাম। ওটা কি করলাম, এটা করলাম হচ্ছিল আমাদের যে এআই যে আমাদেরকে জিনিসটা অটো কমপ্লিশন দিবে, আমাদের দরকার নেই, আমরা এখন স্ক্র্যাচ থেকে লিখবো। তো আমরা প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি লিখবো, ওই জিনিসটা আমাদেরকে মানে অযথা ডিস্ট্রাক্ট করবে, দরকার নেই। তো এই যে আমরা কনসোল লক করে আমরা স্ক্রিনটা দিলাম, এই জিনিসটা আমরা আউটপুট দেখবো কি করে, এই জিনিসটা আমি দেখা এসেছি। এই যে আমরা যখন গো লাইভে ক্লিক করব, গো লাইভে ক্লিক করলে সুন্দর মতো আমাদের ওয়েব পেজ খুলে আসছে। ওয়েব পেজের এখানে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না, কারণ এখানে দেখার জন্য আমরা এক্সপেক্ট করতে পারি না, আমরা কোনো এইচটিএমএল কোনো কন্টেন্ট এর মধ্যে দেই নাই। তো আমরা রাইট ক্লিক করব, ইন্সপেক্টে যাব, কনসোলে যাব, এবং আমরা কনসোলে গেলে দেখতে পারবো এই যে হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা লেখা আসতেছে, রাইট? আমি যদি এখন কন্ট্রোল আর দেই, এই দেখেন কন্ট্রোল আর তে রিলোড, তো এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা আছে এটা আমাদের আসতেছে। হোয়াট ইফ যদি আমরা স্ক্রিপ্ট ট্যাগটা এই হেডের মধ্যে ঢুকাতাম, তাহলে কি হতো, আমরা যদি রিলোড দেই আমরা দেখতে পাবো স্টিল হ্যালো ওয়ার্ল্ডটা লেখা আসতেছে। আমি ফর ট্রাস্ট ইস্যুস আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে রূপ ভাই লিখে দিলাম, সেভ, এন্ড আমি যদি এখানে যাই আমি দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড রূপ ভাই, রাইট? সো বেসিক্যালি দ্য সেম, আমি যেখানেই রাখি না কেন আমাদের স্ক্রিপ্ট একটা এই জিনিসটা এখানে রাখলেও কাজ করতেছে, আবার যেটা যেখানে ছিল আমাদের বডির নিচে ছিল, মানে বডির সাথে সাথে ছিল, এখানে রাখলেও কাজ করতেছে। সো হোয়াটস দ্য ডিফারেন্স এখন একটা ব্ল্যাঙ্ক পেজে তো আমরা বুঝতে পারবো না, যখন অনেকগুলো কন্টেন্টস থাকবে, এখানে আমাদের একটা H1 থাকবে, দে বলবো দি হেডার, দে সরি হেডার, রাইট, হেডার, তারপর হ্যান ত্যান অনেক কন্টেন্ট যখন থাকবে, প্রত্যেকটা জিনিস লোড নেওয়ানোর জন্য যখন আমাদের দরকার হবে, তখন দেখা যাবে জাভাস্ক্রিপ্ট গুলো আগে আগে লোড করানো ইউজলেস, বিকজ আমাদের তো দরকার নাই প্রত্যেকটা জিনিস জাভাস্ক্রিপ্ট আগে আগে লোড করানো, জাভাস্ক্রিপ্ট লোড হবে পরে, আগে আমরা ইউজারের জিনিসটা দেওয়াই। সো ইটস দ্য গুড প্র্যাকটিস দ্যাট আমরা স্ক্রিপ্ট ট্যাগ গুলো বডির নিচে দিব, বাট ইন সাম কেসেস কিছু ক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট ট্যাগটা হেডের ভিতরেও দেওয়া লাগে যখন আমরা কিছু অথেন্টিকেশন করবো, বাট রাইট নাও জাভাস্ক্রিপ্ট মানে বডির নিচে, এই যে বডি ক্লোজ হচ্ছে, যেখানে বডি শুরু হচ্ছে, বডি শেষ হচ্ছে, বডির সাথে সাথে স্ক্রিপ্ট ট্যাগ। এইবার হলো আমাদের কোড বেস সেটআপ। এখানে আমরা কনসোল লগের মধ্যে যা লিখবো, কনসোল ডট লগ, আই উইল বি রিকোয়েস্টিং অল অফ ইউ যে আপনারা খুব বেটার হয় যদি আমার সাথে সাথে কোডগুলো লেখেন। আবার যদি মনে করেন যে এটা পসিবল হচ্ছে না, তাহলে কোনো সমস্যা নেই, আমরা যখন আমাদের ভিডিওটা হবে, একবার হওয়ার পর আরেকবার যখন দেখবো, আমরা দুইবার যেহেতু দেখবো, আমি যেহেতু রেকমেন্ড করবো দুইবার দেখার জন্য, দ্বিতীয়বার যখন দেখবো তখন আমরা লিখে লিখে করবো। এখন আমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার করি। এবার আমরা এই কনসোল লগের ভিতরে যখন লেটস সে লিখলাম 100, কন্ট্রোল এস দিলাম, এস দেওয়ার পর আমি যদি এখানে চলে আসি, এখানে আমি দেখতে পারবো আমার আউটপুটটা দেখাবে সেভ, এই যে 100, আমাদেরকে এই যে 100 আউটপুটটা দেখাচ্ছে। আমি কনসোলটাকে আলাদা করে নিই, আলাদা কিভাবে করলাম এই জিনিসগুলো আমি দেখিয়েছি, দেখেন 100, এই যে আমাদের 100 আউটপুট আমি দেখতে পাচ্ছি। এবার যদি আমি এখানে 100 না দিয়ে এরকম করে লিখলাম রূপ, কন্ট্রোল এস দিই, দেখতে পাবো এখানে আমাদের প্রিন্টারটি কি রূপ, যদি আমি এখানে লিখি যে সুরভি, হ্যাঁ, সুরভির নাম চলে আসলো। এখানে যদি জয় লিখি,
তাহলে জয়ের নাম চলে আসবে। সো কনসোল লগ ইজ এ থিং যেটা আমরা এইখানে লক করে দেখতে পারবো। আজকের ক্লাসের আমাদের যেই টপিক সেটা হচ্ছে হলো ভ্যারিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস, রাইট? তো আমাদের জেএস 1 এর যেই সিলেবাসটা সেটা হচ্ছে হলো ভ্যারিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস। আমাদের আজকের কনসার্ন এতটুকু। নেক্সট দিন আমরা বাদবাকি সব জিনিসগুলো আস্তে আস্তে দেখা শুরু করব। তো হোয়াট ইজ এ ভ্যারিয়েবল? এবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসের ভিতরে আমরা জিনিস রাখি। ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসের ভেতরে আমরা জিনিসগুলো রাখি। থিঙ্ক লাইক এ বক্স, একটা বক্স, একটা কন্টেইনার, রাইট? একটা ওই যে মুড়ির ঢোপ। সো মুড়ির ঢোপের মধ্যে আমি মুড়ি রাখছি, চালের ঢোপের ভিতরে চাল রাখছি। সো চালের যে ঢোপ এটা হচ্ছে হলো কন্টেইনার বা ভ্যারিয়েবল, ভ্যারি করে যে জিনিসটা ভ্যারিয়েবল। আর চালটা কি? তার কন্টেন্ট, ভ্যালু জিনিসগুলো ভিতরে আছে। সো কন্টেন্ট এবং ভ্যালু, ভ্যালু কি? একটা প্লাস্টিকের একটা বক্স আছে হুইচ ইজ ভ্যারিয়েবল। এর মধ্যে আমি সোনা রাখলাম, ধরুন দুইটা গোল্ড বার রাখলাম। তো গোল্ড বার রাখলে কি জিনিসটা ভ্যালু বড় হয়ে গেল না? তো তাহলে এই জিনিসটা কি ভ্যারিয়েবল, ভ্যারি করছে। এবং এর ভিতরটা কি ভ্যালু, সোনা, সোনা যত তাহলে ভ্যালুয়েবল, রাইট? ভ্যালুয়েবল তার মানে হচ্ছে ভ্যালু। তাহলে কন্টেইনার এবং কন্টেইনারের ভিতরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। এখন আমরা ভ্যারিয়েবল কিভাবে বানাতে পারি? জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ওয়ে আছে, রাইট? জাভাস্ক্রিপ্ট যেহেতু একদম ওই শুরুতে দেখুন, ইন্টারনেট যখন শুরু হয়েছে, ইন্টারনেট শুরু হয়েছে কি দিয়ে? ওয়েব দিয়ে। ইন্টারনেটের ওয়ান অফ দ্য মানে মেইন সারির জিনিসগুলো কি ছিল? ওয়েব। এবং রিভলভ হয়েছে কোনটা বেশি? ওয়েব। তো ওয়েব দিয়েই কিন্তু আমরা সবকিছু আসছে। আমাদের পরবর্তীতে কিন্তু আস্তে 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 এসছে, বাট ওয়েব ছিল একদম মানে দ্য ফান্ডামেন্টাল থিং। তো ওর পরে এইচটিএমএল সিএসএস এসছে, এবং এইচটিএমএল সিএসএস যখন এনাফ হয় নাই, আরো জিনিসপত্র আসছে, তখন জাভাস্ক্রিপ্ট আসছে। তো জাভাস্ক্রিপ্ট কিন্তু অনেক আগ থেকে আসতেছে, এবং এটা যেহেতু অনেক পুরানা ল্যাঙ্গুয়েজ, তো এর অনেক রেভলিউশন হয়েছে। রেভলিউশন হইতে হইতে না এখন একটা জাতের ল্যাঙ্গুয়েজ হয়েছে। আগে যখন কথা বলি, যদি আমরা চিন্তা করি 2015 আগে, বিফোর 2015, 2015 আগে এই জাভাস্ক্রিপ্টের কিন্তু কোনো মানে জিনিসগুলো যদি ফিচার গুলো যদি আমি বলি যে 2015 পরে যে ফিচার গুলো আসছে এগুলো বাদ দিয়ে কোড করেন ভাই, একদম মানে কি বলবো, পাতে দেওয়ার মতো কোড হয় না, সত্যি কথা বলতে, একদম ইয়ে কথা বলতে। বাট এরপরে যে এই রেভলিউশন গুলো আসছে ES6 এর একটা আপডেটের পর থেকে জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ আসছে। এবং এই জাভাস্ক্রিপ্টটা এতটা পাওয়ারফুল যে আমি ফ্রন্ট এন্ডে ইউজ করতেছি, ইভেন এটাকে আমরা জাভাস্ক্রিপ্টের ব্যাক এন্ডে ইউজ করতে পারি, যেখান থেকে আমরা ডেটা নিচ্ছি ইউজারের থেকে, ডেটার সাথে আমরা ইউজারের সাথে কমিউনিকেট করতেছি, হুইচ ইজ পসিবল বাই জাভাস্ক্রিপ্ট। একটা ল্যাঙ্গুয়েজ শিখছে এবং এটা আমাদের পসিবল হচ্ছে। তো জাভাস্ক্রিপ্টের 2015 আগ পর্যন্ত, রাইট, 1999, লেটস সে ডেটটা নাও ফিক্স হতে পারে, 1999 এর আগ থেকে আমাদের এই যে যেটা টাইপটা ছিল, এটা আমরা কিতে ইয়ে করতাম। আচ্ছা আমি যেটাটা আমি আচ্ছা 1999 কিনা, আই এম নট শিওর, লেটস সে 1999। তো এই 1999 আগ পর্যন্ত আমাদের কি হতো? ভ্যারিয়েবল, হ্যাঁ, ভ্যারিয়েবল না, আমরা যে বললাম না ভ্যারিয়েবল, এই ভিএআর দিয়ে এক্স, এইভাবে আমাদের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে ডিফাইন করা হতো। ভেরিয়েবল এক্স এন্ড দেন এখানে ইকুয়ালস টু দিয়ে লেটস সে এর মধ্যে লিখলাম কি, এই হলো একটা ভেরিয়েবল। এবং আমরা ভেরিয়েবল কিভাবে ইয়ে করতে পারি? কনসোল ডট লগ দিয়ে আমরা এর ভিতর এক্স দিয়ে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগের বার যেভাবে করছিলাম এই জিনিসটা, যে কনসোল ডট লগ করে যে রুট করছিলাম, এই জিনিসটা যেভাবে হচ্ছিল, আমি একটু শিওর হই যে আপনারা সবাই আছেন কিনা আমাকে একটু জানাবেন। তারা সবাই আছেন, ওকে, সবকিছু ঠিকঠাক। তাহলে এই যে আগে আমরা কনসোল ডট লগ করে স্ট্রিং এর ভিতরে রূপ দিচ্ছিলাম, এই জিনিসটা যেমন নাই, এই জিনিসটা এখন যেমন লাগছে না, তাহলে আমরা কি করছি? একটা কন্টেনার বানিয়ে নিচ্ছি, এন্ড কন্টেনার বানানোর পরে আমরা কি করতেছি? ওই জিনিসটার ভিতরে ওই কন্টেন্টটা ঢুকাই, এন্ড দেন আমরা ওই কন্টেনারটাকে লক করতেছি। সো ইটস বেসিক্যালি দ্য সেম, রাইট? সো এখানে কিন্তু খুব বেশি অবাক হওয়ার মতো কিছু নাই। So, এখন
কাইন্ড অফ লাইক ভ্যারিয়েবল দিয়ে, মানে এই যে var করে দেন আমরা y দিলাম, যে এখানে আপনাদের যে কোনো একজনের নাম নিয়ে চলেন, দেখি এখানে আমরা সূর্য ভাইয়ের নাম নিয়ে চলেন, সূর্য। তখন আমরা এখন যদি চিন্তা করি যে আমরা সূর্য ভাইয়ের নামটা কনসোল লক করব, তাহলে আমাদেরকে এইভাবে সূর্য না লিখে আমরা শুধুমাত্র এইভাবে y দিয়ে প্রিন্ট করে দিতে পারি, রাইট? সো এটা আমাদের সূর্য প্রিন্ট হয়ে গেল। আমরা যদি এখানে x দেই তাহলে রূপ প্রিন্ট হয়ে যাবে। সো ইটস বেসিক্যালি দ্য সেম, বাট 2015 পর্যন্ত আমরা যত ভেরিয়েবল ডিফারেন্ট করতাম সেটা 2015 পর্যন্ত ছিল কি ভ্যারে সীমাবদ্ধ ছিল। 2015 পরে কি হলো, 2015 পরে নতুন যে ফিচার্স গুলো আসলো, মোস্ট প্রবাবলি ES6 আপডেট চলে আসলো, এবং ES6 আপডেট এসে আমাদেরকে আরো দুটা কিওয়ার্ডের সাথে পরিচিত করে দিল। বাই দ্য ওয়ে, আপনার কমেন্ট সম্পর্কে জানছেন যে CSS এ বা HTML এ যে জিনিসটা করে কমেন্ট আউট করে যে এই অংশটুকু কোডটা কাজ করবে না, রাইট? আপনার যে কাজ করলেন, সো জাভাস্ক্রিপ্টে কি এখানে ডাবল জাস্ট দুটো স্ল্যাশ দিলে এই জিনিসটা আর কাজ করে না। এই জিনিসটা লিখে আমরা কি বলতেছি, কোড বেসকে বলতেছি যে ভাই এর মধ্যে যে জিনিসটা লিখছি এটা তুমি ইগনোর করো, দ্যাটস ইট। ব্যাক টু দ্য টপিক। 2015 পরে ES6 এর যে টপিক চলে আসলো, ES6 আপডেট আসার পর জিনিসটা হয়ে গেল কিসে, লেট আর কনস্ট্যান্টে চলে আসলো, এবং ইনডিরেক্টলি বলা হলো যে ভাই আপনারা ভ্যারিয়েবল, এই যে ভ্যার যে ইয়েটা আছে, ওয়ার্ড ভ্যার, এই জিনিসটা ইউজ করিয়ে নি না। ওয়াই করেন না? বিকজ লেট আর কনস্ট দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছিল। দেখেন আমি যদি ভ্যার এক্স ভ্যার ওয়াই, এই জিনিসটাকে আমি একটু কিছুক্ষণের জন্য কমেন্ট আউট করে দিলাম, এবার আমি লেট লিখলাম, লেট এক্স দিয়ে করলাম রুট, এন্ড দেন কনসোল ডট লগ, যদি এক্স কে প্রিন্ট করে দেই তাহলে দেখতে পাবো কি রুট প্রিন্ট হয়ে গেছে। আমি আবার যদি একটা আনি কনস্ট, এবার লেটস কনস্ট ওয়াই, এখানে যদি আমরা আসি, ধরেন হৃদয় ভাইয়ের নাম নিলাম, তাহলে এখানে যদি আমি কনসোল লক করে ওয়াই করে দিই তাহলে আমরা দেখবো হৃদয় ভাইয়ের নাম প্রিন্ট হয়ে গেছে। তো ভাই ভ্যার আর লেট কনস্টের মধ্যে কিন্তু কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভ্যারের একটা সমস্যা আছে। আমরা যখন ভ্যার দিয়ে আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, এটা আমাদের যখন বড় কোড বেসে চলে যায়, বড় কোড বেসে এই জিনিসটা মানে স্কোপ মানে না আর কি, যে একদম গ্লোবালি ডিফাইন হয়ে যায়, গ্লোবালি ভ্যারিয়েবলটা ডিফাইন হয়ে যায়, হুইচ ইজ এ ব্যাড থিং। অবভিয়াসলি আমি আর একটা পোর্শন কোড, একটা কোড বেসের মধ্যে একটা এইটুক পোর্শন কোডের মধ্যে কি হচ্ছে না হচ্ছে ওটার সাথে তো বাদ বাকি কোড পোর্শনের কোনো লেনাদেনা হওয়া উচিত না, কিন্তু ভ্যার দিয়ে যখন করি তখন তা হয়, তো সমস্যা, রাইট? তো এই সমস্যাটা উপশম করার জন্য কি হয়েছে, লেট আর কনস্ট্যান্ট কে আনা হয়েছে, যারা ভ্যারিয়েবলের স্কোপ মেনে চলে, যারা ভ্যারিয়েবলের স্কোপটা মেনে চলে, যে হ্যাঁ ভাই লেট আর কনস্ট্যান্ট যে ব্যাপারটা আছে এরা ভ্যারিয়েবলের স্কোপ মেনে চলে চলতেছে। বাট ভ্যার কি কাম করতেছিল, ভ্যার সেগুলো কোনো কিছু মানতেছিল না, ডিরেক্ট উপরে হোস্টিং হয়ে যাচ্ছিল, দিয়ে সবার জায়গায় অ্যাক্সেস হয়ে যাচ্ছিল। ইন এ ওয়ার্ড, আমরা ভ্যার ইউজ করব না। তাহলে ভ্যারটা এখনো আছে কেন? দেখেন, ভ্যার যখন আমরা ইউজ করবই না, আমি এই জিনিসটা লিখে দিই যে discourage to use var to define a variable, right? এখন কেন তাহলে why do var exist? যদি আমরা ইউজ নাই করি তাহলে ভাই এটা সরাই ফেলেন, জাভাস্ক্রিপ্টের মধ্যে এই জিনিসটা রাখছেন কেন, এটা সরাই ফেলেন, আছে কেন? এটার কনস দিয়ে যদি কাম হয়ে যায় তাহলে আমাদের ভ্যালটা কি জন্য দরকার? তাহলে ভ্যাটটা দরকার কেন? কারণ 2015 আগেও তো ওয়েবসাইটস গুলো ছিল, রাইট? এবং অনেক ওয়েবসাইটস থাকবে যে 1999 থেকে 2015 মধ্যে, চিন্তা করেন এটা কিন্তু একটা বড় সময়, রাইট? 16 বছর, কাইন্ড অফ 15-16 বছর। এই 15-16 বছরে 15-16 বিলিয়নের বেশি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, এবং অনেক ওয়েবসাইট আছে যারা আছে 2001 2003 তৈরি হয়েছে, এবং ওগুলো এখনো আজকের দিনও ইউজ হচ্ছে, বাট ওগুলোর কোনো ঘষা মাজা দরকার হয় না, স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক জিনিসপত্র থাকছে, ডেটা মেটার থাকছে, এরা এভাবে চলতেছে। বা একটা বড় ইকোসিস্টেম ওই সময়তেই বানানো হয়েছে জাভাস্ক্রিপ্ট বেস করে। তো তারা কি তখন লেটার কনস্ট পাইছিল? তারা তো তখন লেটার কনস্ট পায় নাই। তো তারা কি করছে, তারা তখন ভ্যাট দিয়ে ডিক্লেয়ার করছে। এখন যদি জাভাস্ক্রিপ্ট থেকে লাত্তি মেরে ভ্যাটটা বার করে দেই তাহলে তো লেটার কনস্ট তো ওরা পায় নাই। এখন প্রত্যেকটা ডেটাবেসে যে প্রত্যেকটা কোড বেসে যে আমরা যদি লেটার কনস্ট এডিট করে আসি তাহলে তো সমস্যা, তাহলে তো তাদেরকে কাজ করবে না। যদি জাভাস্ক্রিপ্ট এখন এটা ইনভ্যালিড করে দেয়, ভ্যাটকে ইনভ্যালিড করে দেয়, তাহলে কিন্তু লেটার কনস্ট কাজ করবে না।
আবার আরেকটা ইস্যু আছে। একটা ইস্যু হলো ওল্ড ওয়েবসাইট, একটা রিজন ওয়াই ডু ভ্যার এক্সিস্ট, আর আরেকটা রিজন হলো যে ওল্ড ব্রাউজার্স। এক্স্যাক্টলি। এখন ক্রোমের আমরা একটা আপডেট ব্রাউজার ইউজ করছি। লেটস সে একটা ভাঙাচোরা পুরানো মোবাইল আছে বা একটা ভাঙাচোরা একটা পুরানো ডেস্কটপ আছে, যেখানে ক্রোমের ওই যে নাল্লা একটা ভার্সন ছিল, ওই নাল্লা ভার্সন কাজ করে। তখন ওই ব্রাউজার কি ভ্যারের বদলে লেটার ফন্টসকে চিনবে? না তো, চিনবে না তো। কেন চিনবে না? কারণ ওই ব্রাউজারকে যখন বানানো হয়েছে তখন জাভাস্ক্রিপ্টে শুধুমাত্র ভ্যারকেই চেনানো হয়েছে অ্যাজ এ ভ্যারিয়েবল। আবার রিপিট করি, ওই ব্রাউজারের যখন ভ্যারিয়েবল চেনানো হয়েছে, ভ্যারিয়েবল চেনানোর সময় শুধুমাত্র চেনানো হয়েছেই ওই ভ্যারিয়েবল যে যার আগে VAR লেখা থাকবে সেই হচ্ছে ভ্যারিয়েবল। লেট কনস্ট্যান্ট কথা কিন্তু তখন ওই ব্রাউজারে আসে নাই। তাহলে ওই ব্রাউজার কিভাবে কোডটা ইউজ করবে বা কিভাবে কোডটা বুঝবে, রাইট? এত কিছু চিন্তা করে কি করা হয়েছে, ভ্যাটটাকে ভ্যাটের মতো রেখে দেওয়া হয়েছে ওদের জন্য, এবং মডার্ন যে ওয়েবসাইটস গুলো আছে, মডার্ন যে অ্যাপ্লিকেশনস গুলো তৈরি হবে জাভাস্ক্রিপ্টের উপর বেস করে, তারা লেট আর কনস দিয়ে ইউজ করবে। কোথায় লেট ইউজ করবে, কোথায় কনস ইউজ করবে, ইটস এ ডিফারেন্ট টপিক, আমরা এখনই আসবো। বাট আমরা ভ্যারের দিকে যাচ্ছি না। ভ্যারের দিকে গেলে অনেক সময় কনফিউশন তৈরি হবে, এবং যখন কোড বেস বড় হয়ে যাবে তখন দেখবো যে কনফিউশন চলে আসবে। একটা ফাইল নিয়ে কাজ করছি, তাতে যদি কনফিউশন, যখন 100টা ফাইল চলে আসবে একটা ইকোসিস্টেমের ভিতরে, তখন আমরা কোন দিকে যাব? তখন দেখা যাবে যে ভাই এই ওয়ার্ড হলো রিজার্ভ, ওই অমুক ওয়ার্ড রিজার্ভ, এই রিজার্ভ, ওই ভেরিয়েবল ডিক্লেয়ার আছে, অমুকটা সমস্যা। এত সমস্যা থেকে আমরা লেটার কনস্ট্যান্টটা যদি স্টিক করে যাই, উই আর রেডি এন্ড গুড টু গো, রাইট? সো পার্সোনাল সাজেশন এবং রিকমেন্ডেড কি, যে লেট আর কনস্ট দিয়ে আমাদের কাজটা করা। জাভাস্ক্রিপ্টের আরেকটা মজার জিনিস দেখাই। যেমন পাইথনে আমরা যখন দেখছি, আপনার যদি পাইথনের সাথে কেউ ফ্যামিলিয়ার হন, যে ওই যে প্রিন্ট করে হ্যালো ওয়ার্ল্ড করতে, এটা আসলে পাইথন জানাও লাগে না ভাই। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আমরা এগুলো দেখেছি, না না, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এভাবে করতে হতো। তো পাইথনকে কমা দিলে এরর পেতো। পাইথনকে কমা দিলে পাইথন বলতো এরর, কমা কি জিনিস, ও সেমিকলন ইউজ করে না, ওকে সেমিকলন দিতে হয় না। আবার যদি কেউ C++ এর সাথে ফ্যামিলিয়ার হন, অথবা সি এর সাথে ফ্যামিলিয়ার, অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে, যে আমাদের যেমন করা লাগতো কি প্রিন্টএফ করা লাগতো সিতে, প্রিন্টএফ করে আমরা এভাবে করতে হচ্ছে। যেমন কনসোল লক, যেমন একটা প্রোগ্রাম, মানে কনসোল লক করে আমরা করতেছি, কনসোলকে বোঝাচ্ছে ভাই জিনিসটা প্রিন্ট করো। সিতে প্রিন্টএফ দিয়ে জিনিসটা প্রিন্ট করতে বলা হয়। পাইথনে প্রিন্ট দিয়ে এই জিনিসটাকে প্রিন্ট করতে বলা হয়। সো বেসিক্যালি দ্য সেম। তো প্রিন্টএফ এ কি করতে হতো, ওকে আবার সেমিকলন দিতে হতো। সেমিকলন না দিলে সে আবার রাগ করতো, বলতো যে ভাই তোমার কোডের লেখায় ভুল আছে, রাইট? কিন্তু জাভাস্ক্রিপ্ট আবার মজার জিনিস কি, আপনি যদি এর সেমিকলন দেন, গুড টু গো। আপনি যদি এর সেমিকলন না দেন, গুড টু গো। মানে আপনি যদি ওর সেমিকলন দেন তাও হ্যাপি, যদি সেমিকলন নাও দেন তাও হ্যাপি। সো কত সুন্দর দেখছেন, কত সুন্দর একটা লক্ষ্মী বাচ্চার মতো আচরণ করতেছে। আমি কমা দেই বা কমা না দেই, ওর কোনো যায় আসে না। সো আমি প্রেফার করি ভাই কমা না দেওয়ার জন্য, কারণ প্রত্যেকটা লাইনের শেষে একটা একটা করে কমা থাকবে, তাতে ভাই ফ্রেশ থাকলো, কমাটা দরকার হচ্ছে না, যেহেতু আমি কেন দিব কমা? তো তোমার যদি 10 টাকা বেশি বেশি দিয়ে কোনো কাম হয় না, 10 টাকা কম দিলেও তোমার লাভ হয়, 10 টাকা দিলাম না, 10 টাকা আমার কাছেই থাকবে, কাইন্ড অফ লাইক দ্যাট। তো এই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা ভ্যারিয়েবল পর্যন্ত ক্লিয়ার হলাম। এখন আমরা একটু কোশ্চেন নেব, যে এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, দেন আমরা ভ্যারিয়েবল আরেকটু ডিপে যাব। মাইক অন করে জাস্ট কোশ্চেন গুলো বলবেন। ভাইয়া কোশ্চেন ছিল, হ্যাঁ ভাই। জাভাস্ক্রিপ্টে কি ডাটা টাইপ ডিক্লেয়ার করা লাগে না, শুধু লেটার কনস্ট দিলেই হয়? বুঝি না ভাইয়া। ডাটা টাইপ কি ডিক্লেয়ার করা লাগে না, শুধু লেটার কনস্ট দিলে হবে? এক্স্যাক্টলি না। এখানে জাভাস্ক্রিপ্ট যেহেতু একটা হাই লেভেল কনস্ট্যান্ট, না হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো একে কিন্তু আমাকে ডাটা টাইপ বলা লাগবে না। পাইথনের সাথে যদি ফ্যামিলিয়ার হয়ে থাকেন, আমি পাইথনের কথা আছে কারণ পাইথনও হাই লেভেল জিনিস, পাইথনেও কিন্তু আপনাকে বলতে হতো না, আপনি কিন্তু এভাবে লিখতেন যে সূর্য ইকুয়ালস টু যে কিছু একটা দিয়ে দিলেন, ধরেন এভাবে এভাবে, তো ওকে কিন্তু ডাটা টাইপ বলা লাগছে না। সেম ভাবে জাভাস্ক্রিপ্টে আমাকে ডাটা টাইপ বলা লাগছে না। ওয়াই? বিকজ ডাটা টাইপ ও নিজে অ্যাজিউম করতে পারতেছে। ওকে আলাদা করে জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপটা আছে, যেটা কনস্ট্যান্ট, মানে এটা কি স্ট্রিং নাকি নাকি এটা ইন্টিজার নাকি এটা ফ্লোটিং, এটা কিছু বলা লাগে না। আমরা শুধুমাত্র লেট আর কনস্ট দিয়ে দেবো, দিয়ে ভ্যারিয়েবলের নাম ইকুয়াল সাইন দিয়ে আমরা যে জিনিসটা দেবো সেটা, এবং জাভাস্ক্রিপ্ট এটা অটোমেটিক্যালি বুঝে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, জি। আমাদের কোনো ডাটা টাইপ দেওয়া লাগবে না।
আর কোনো কোশ্চেন থাকলে আপনারা মাইক অন করে বলে দেন, দেন আমরা একটু নেক্সট টপিকে চলে যাবো এই জিনিসটা। আচ্ছা ভাইয়া, আমার জাভাস্ক্রিপ্টের কোডটা, জাভাস্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করতে পারতেছি না, জাভাস্ক্রিপ্টে ফাইল ক্রিয়েট করতে পারছেন না? হচ্ছে না। আচ্ছা, তাহলে আপনি আপাতত এখন জাস্ট ক্লাসটা দেখেন। আমরা ক্লাস শেষে আপনার প্রবলেমটা আমরা ইয়ে করে মানে বুঝে নেব ইনশাল্লাহ, যেখানে যে সমস্যাটা হচ্ছে। ওই ভিডিওটা আমি দিয়েছিলাম, ওই ভিডিওতে বলা ছিল। তারপরেও আমরা আজকে ম্যানুয়ালি দেখবো যাদের যাদের সমস্যা হবে, ইনশাল্লাহ সমস্যা নেই। আর এই মানে আমি যে পর্যন্ত বললাম এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? নাই, ধরে নেব নাই। আছে কি? না। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা নেক্সট জিনিসটা দেখি। আমরা এই জিনিসটা এভাবে রাখছি, এই জিনিসটা আমরা কমেন্ট করে দিই। এবার আমরা এখানে চিন্তা ভাবনা করি যে এখানে আমরা কি করতে পারি। এইখানে যেমন লেট এক্স করে আমরা এভাবে রূপ লিখতেছিলাম, কনস্ট ওয়াই করে আমরা রিলে করতেছিলাম। এখানে আমরা এবার আমরা দীপ ভাইয়ের নাম নেই, আর এখানে হৃদয় ভাইয়ের নাম নেই, আমার নিজের নাম এতবার না নিলেও চলবে। এখন লেট আর কনস্টের মধ্যে পার্থক্যটা আমরা বুঝবো। লেট যখন আমরা এক্স দিয়ে হৃদয় করতে পারতেছি, এখানে যদি আমরা কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা দেখবো যে এভাবে প্রিন্ট করব এক্স, এই দিয়ে এক্স। আর কনসোল ডট লগ করে আমরা ওয়াই এর ভ্যালুটা দেখবো, ওয়াই এর ভ্যালু এই দিয়ে এই। ওয়াই দিয়ে কি করছে, এবার যদি আমি এই জিনিসটাকে সেভ দেই, সেভ এন্ড এই জিনিসটা সেভ সেভ। আবার কাজ করছো না কেন বাবা? কি হলো তোমার? সেভ, আমার মনে হয় এটা গ্লিচ গেছে, ব্যাপার না, আমরা আরেকবার রান করে ফেলবো। এন্ড আমরা এখন এখানে চেক করে আসি। হাই রে অবস্থা। আচ্ছা, আমি বুঝতে পারছি সমস্যা কোথায় কি হয়েছে। এই যে চলে এসছে আমাদের কনসোল। এখানে কাহিনী কি হচ্ছে দেখেন, আমি এখানে এক্স এর মধ্যে হৃদয় দিছি, ওয়াই এর মধ্যে দিছি দীপ। এখন আমি কনসোল লক করতেছি কি, এক্স এর যে ভ্যালুটা আছে এক্স দিয়ে এভাবে দিছি, এটা কিন্তু স্ট্রিং। হ্যাঁ, এটা সম্পর্কে আমরা আসবো, আস্তে আস্তে আসবো। আপাতত এখানে খেয়াল করেন যে এক্স এর মধ্যে আমরা দিছি হৃদয়, ওয়াই এর মধ্যে দিছি দীপ ভাই, তাহলে এক্স এর মধ্যে হৃদয় ভাই আছে, ওয়াই এর মধ্যে আছে দীপ ভাই। তো আমরা দুই ভাই সুন্দর মতো রয়ে গেছে। একদিন আমরা কি করলাম, একদিন আমরা হৃদয় ভাইকে বললাম যে হৃদয় ভাই, আপনার যে এক্স ভেরিয়েবলটা আছে এর মধ্যে আমরা একটু চেঞ্জ করে দিই, দিয়ে এক্স এর মধ্যে রূপ করে দিলাম, রাইট? তাহলে এবার যদি আমি এখন কনসোল ডট লক করে এই যে আমরা যখন চেঞ্জ করলাম, এই যে কনসোল ডট লকটা করলাম এক্স করার আগে, এটা কিন্তু রূপে যখন আমরা রিডিফাইন করলাম, এক্স কে রিডিফাইন করলাম, রিডিফাইন করার আগে এটা প্রিন্ট হচ্ছে, রাইট? এরপরে এক্স কে রিডিফাইন করার পরে যদি আমি এক্স প্রিন্ট করি, তাহলে খেয়াল করেন এক্স হৃদয়, ওয়াই দ্বীপ ছিল, কিন্তু পরবর্তী যখন এক্স কে আমি রূপ করে দিলাম, তখন দেখা গেল এক্স হয়ে গেল কি রূপ হয়ে গেছে, রাইট? তাহলে আমরা বুঝতে পারছি যে এইখান থেকে কোড পড়তে পড়তে আসছে, তখন দেখতে পাচ্ছে আচ্ছা ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট এভাবে দেখতেছে। আচ্ছা ভাই ঠিক আছে, এক্স আছে একটা ভেরিয়েবল, ওয়াই আছে একটা ভেরিয়েবল, এক্স এর ভেরিয়েবল হচ্ছে হলো হৃদয়, ওয়াই এর ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে হলো দীপ। তাহলে আমরা এখন প্রিন্ট করব কি, এক্স এর যে কন্টেন্টটা আছে সেটা হচ্ছে হলো হৃদয় প্রিন্ট করে দিব, ওয়াই এর যে কন্টেন্টটা আছে সেটা কি দীপ আছে, সেটা আমরা প্রিন্ট করে দেব, দিয়ে জাভাস্ক্রিপ্ট নেক্সট লাইনে চলে আসলো। তারপরের লাইনে কি আবিষ্কার করলো, তারপরের লাইনে সে আবিষ্কার করলো যে ওমা, এক্স কে আবার ডিফাইন করতেছে, তার মানে এক্সটা রিডিফাইন হচ্ছে। এবার কি করছে, এক্স কে রিডিফাইন করে দিয়ে দিল রূপ। জাভাস্ক্রিপ্ট বলছে আচ্ছা ভাই ঠিক আছে, এক্স কে রিডিফাইন করে কি দিছে, রূপ দিছে। এবার এইখানে যখন কনসোল লক চলে আসলো, তখন সে দেখতে পেল যে এক্স কে চেঞ্জ করা হয়েছে কিসে, রূপে। এখানে কি ছিল, এই পর্যন্ত যাবে না, বিকজ ও এইখানে দেখলো যে একটা চেঞ্জ করা হয়েছে, একটা চেঞ্জ করা হয়েছে, তার মানে এক্স কে একবার রিডিফাইন করে দেওয়া হয়েছে কিসে, রূপে। তাহলে এক্স কি করে দেবে, চেঞ্জ করে দেবে রূপ। Right? এইবার চলেন আমরা কি করব, ওয়াই ইকুয়ালস টু কি করি আমরা, ও উসাশি, আমি নামটা উচ্চারণ করতে খুব ভুল করলাম, যাই হোক মাইন্ড করেন না।
আমরা আপুর নাম নিলাম। তো এখন আমরা দেখলাম ওয়াই কে যখন আমরা ৮৮ করলাম, এইখানে দেখতে পেলাম যে একটা এরর দিচ্ছে। কি বলতেছে? আনকট টাইপ এরর, যে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। তার মানে ওয়াই এর মধ্যে যে আমরা আপুর নাম দিচ্ছি, এই জিনিসটা একটা এরর। এই জিনিসটাকে যদি আমি কেটে দিই, সেভ দিই, দেখবো এরর নাই। আবার যদি এখানে চেঞ্জ করলাম, সেভ করলাম, এরর দিচ্ছে, এরর গায়ে মাখলাম না, কি করলাম? কনসোল ডট লক করলাম। কনসোল ডট লক করে আবার ওই একই জিনিস করলাম, ওয়াই দিয়ে ওয়াই, সেভ করলাম। দেখলাম যে ভাই ওই জিনিস পর্যন্ত যাচ্ছেই না, ওই জিনিস পর্যন্ত যাচ্ছেই না। এইখানে যে আমরা এরর করছি, দেখেন কয় নাম্বার লাইনে? 30 নাম্বার লাইনে। এই দেখেন এখানে বলতেছে জাভাস্ক্রিপ্ট 01.js ফাইলে 30 নাম্বার লাইনে এইখানে এরর একটা হয়ে বসে আছে। তো পরের লাইনও এক্সিকিউট করতেছে না। তার মানে যখন লেট এক্স আর ওয়াই করে হৃদয় ভাই আর দীপ ভাইয়াকে আমরা বসাই দিয়ে এসেছি, দিয়ে আমরা কনসোলে দেখলাম যে আচ্ছা এক্স কন্টেন্টটা কার? হৃদয় ভাই। ওয়াই কন্টেন্টটা কার? দীপ ভাই। তো কিছুদিন পরে যাই কি করলো, রূপ ভাই হিংসা হলো, রূপ ভাই বলতেছে যে হৃদয় ভাই সিটটা ছাড়েন, আমি বসি। তো কি করলো, এখন রূপ ভাই বসে গেল এর জায়গায়, হৃদয় ভাইয়ের জায়গায়। তখন জাভাস্ক্রিপ্ট দেখলো যে আচ্ছা এখন এক্স এর কন্টেনার তো মালিক হচ্ছে ইয়ে ভাই, রূপ ভাই, তাহলে রূপ ভাইয়ের নামটা বসাই দিচ্ছি। কিন্তু ওয়াই আমরা যখন আপুর নাম বসাতে গেলাম, তখন দেখলাম যে জিনিসটা কাজ করতেছে না। কেন? কারণ এটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল। তার মানে দীপ ভাইয়ের যে কন্টেনার ছিল ওয়াই, এটা কনস্ট্যান্ট মানে পার্মানেন্ট ভেরিয়েবল কার? ওই ভ্যালুর, অর্থাৎ দীপ ভাইয়ের নামের, যেটা চেঞ্জ হবে না। কিন্তু এই কনস্ট্যান্ট যদি লেট থাকতো, এরর নাই, ঠিকঠাক সবকিছু চলে এসছে। তার মানে আমাদের দেখতে পেলাম এবং বুঝতে পারলাম যে লেট মানে হচ্ছে হলো একটা টেম্পোরারি ভেরিয়েবলের মতো কাজ করছে, যেটা পরবর্তীতে চেঞ্জ হতে পারে। আর কনস্ট্যান্ট মানে হচ্ছে হলো এমন কোন একটা ভ্যালু বা এমন কোন একটা নাম, স্ট্রিং, ডেটা টাইপ বা ডেটা, যেটা পরবর্তীতে চেঞ্জ হবে না। লেটস সে আপনি একটা ম্যাথমেটিক্যালের একটা ইয়ে করতেছেন, সো কনস্ট্যান্ট তো পাই ইকুয়াল টু 3.1415 দেওয়ারও কিছু থাকে, 16 লেটস সে। তো এটা হচ্ছে একটা নাম্বার, রাইট? সো পাই 3.1416। দেখেন এখানে কিন্তু আমাকে ওকে বলতে হলো না যে ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, বা সরি, ডেটা টাইপ হলো ফ্লোটিং পয়েন্ট, রাইট? ফ্লোট ওকে আমাকে বলতে হলো না, এটা অটোমেটিক্যালি হলো। সো পায়ের ভ্যালু হচ্ছে 3.1416। সো while I'm programming, আমি প্রোগ্রামার অ্যাজ এ হিউম্যান, আমার ভুল হতেই পারে। আমি যেন কোনোদিন এসে পাই ইকুয়ালস টু 10.1519 বা এভাবে চেঞ্জ করে না দিতে পারি, যে 10.151415 এভাবে যেন আমি চেঞ্জ না করতে পারি। বিকজ চেঞ্জ করলেই ওই দেখেন আনকট টাইপ এরর, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। অর্থাৎ যেটা আমরা কনস্ট্যান্ট লিখে আসতেছি ওটা কনস্ট্যান্টই, আর যেটা আমরা লেট করে দিচ্ছি ওটা আমরা ভবিষ্যতে যদি চেষ্টা করি তাহলে আমরা এটা চেঞ্জ করতে পারছি। সো কনস্ট্যান্ট ভেরিয়েবল এবং লেট ভেরিয়েবলের ইউজেস কোথায়? যদি আমরা কোনো ভেরিয়েবল এমন হয় যেটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল, এটা এরই থাকতেছে, এটা চেঞ্জ হতেছে না, এবং যেন ভুলবশত আমিও কখনো চেঞ্জ না করতে পারি, তাহলে আমি ওটাকে কনস্ট্যান্ট করে দেব। আর যদি এমন কোনো ভেরিয়েবল থাকে যেটা আমার ভবিষ্যতে চেঞ্জ করা লাগতে পারে, তাহলে আমরা কি করব, সেই জিনিসটা ওইভাবেই রেখে দেব বা লেট দিয়ে ডিফাইন করে দেব। কিভাবে? আমরা তো কনস্ট্যান্ট একটা পায়ের একটা উদাহরণ দেখলাম, রাইট? এবার আমরা চিন্তা করলাম যে লেট একটা হলো নেম, ওকে, একটা ভ্যারিয়েবল আছে লেট নেম। তো এখানে কি হলো, মিস্টার আছে। তো এখানে একটা মিস্টার। তো এখন মিস্টার কি, এর নাম তো কিছু নাই, তাই না? এর নাম তো কিছু নাই, শুধুমাত্র একটা মিস্টার নাম দিই, বা ধরেন এখানে নাম কি আছে, মিস্টার ডেমো, মিস্টার ডেমো নামে নাম আছে। তো একদিন এই ইউজার কি করলো, মিস্টার ডেমো নামে আপনাকে তাকে ইনিশিয়ালাইজ করে দিলেন, কিন্তু সেই ইউজারটা কি করছে, তার সাইন আপ করে দিছে। এখন সে সাইন আপ করলে তার নাম তো অবশ্যই মিস্টার ডেমো দিবে না, সে অবশ্যই এরকম কিছু দিবে যে হলো আহ কারো একটা নাম দেওয়া যেতে পারে, নিজের নামের থেকে 12 নাম খুঁজে পায় না, ধরেন সে হলো তার নাম দিবে। আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, সে ওয়েবসাইটে আমি যা রেজিস্ট্রেশন করলাম, তো তখন তো আমার নামটা মিস্টার ডেমো হবে না, তো সেই নামটা চেঞ্জ হয়ে কি হবে, সেই নামটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এসিস অ্যাপ্রুভ হয়ে যাবে, রাইট? তো তার মানে আগে যে জিনিসটা ছিল, এই জিনিসটা এখন এটা চেঞ্জ হয়ে গেছে। তো ইউজার নেম দিলে আই গেস আমাদের জন্য সুবিধা হয় বোঝার জন্য, যে আগে ইউজার ছিল হচ্ছে মিস্টার ডেমো, এবং আমরা তাকে ট্রিট করতে হবে কনসোল ডট লগ করে, যে
হ্যালো দিয়ে এখানে আমরা ইউজার নাম দিছি। তো যখন সেই ইউজারটা সাইন আপ করেনি তখন আমরা তাকে মিস্টার ডেমো বলছি, কিন্তু যখন সে সাইন আপ করে ফেলছে, নাম দিছে, তখন আমরা তাকে কি বলতেছি, মিস্টার ইতসাফরুল বলতেছি, রাইট? তো তাহলে কাহিনীটা কি হচ্ছে যে এমন কোন জিনিস, এখানে তো আমি নাম দিয়ে বোঝালাম, যে কোনো কিছু হতে পারে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে, যে জিনিসটা চেঞ্জ হতে পারে ইন ফিউচার। শোনেন, চেঞ্জ হতে পারে ইন ফিউচার, তাহলে সেটাকে আমরা লেট দিয়ে রেখে দেবো। আর যে জিনিসটা স্ট্যাটিক, এই জিনিসটা চেঞ্জ হবে না, আমি বেট শিওর যে চেঞ্জ হবে না, এটা যেন আমি ভুল করেও চেঞ্জ না করতে পারি, তাহলে তাকে কি করবো, কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করে দিয়ে আসবো। লেট আর কনস্ট্যান্টের পার্থক্য হচ্ছে এইটা। এবার আমরা যখন সামনে যাব তখন আমরা দেখতে পারবো যে আমাদের জিনিসটা কেন var দিয়ে ডিফাইন করলে সমস্যা হয়। আমরা দেখি আসছে, দীপ ভাই আসছেন। এই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তাহলে আমাদের সামারি কি হলো, আমরা একটু সামারি লিখে ফেলি। সামারি হচ্ছে, 1 নম্বর সামারি হলো যে while declaring a variable we will be always using let and const, trying our best to avoid var, right? ফর নাও আমরা ভারকে ইউজ করবোই না। ভারকে কেন ইউজ করব না, এটা যখন আমরা ফাংশন করতে যাব তখন আমরা দেখতে পাবো যে ভাই ভারকে কেন ইউজ করলে সমস্যাটা হয়ে যাচ্ছে, রাইট? সো এটা আমরা পরে দেখব। আমাদের ভেরিয়েবল ডিফাইন করা আমরা শিখে গেলাম, এন্ড ভেরিয়েবল নিয়ে এ পর্যন্ত আমাদের কোনো ডাউটস নাই। জিজ্ঞেস করছি যেহেতু, লেট আর কনস্ট্যান্টের পার্থক্য কি? লেট হচ্ছে হলো টেম্পোরারি ভেরিয়েবল, যেটা যদি আমরা পরবর্তীতে চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করা যাবে। আর যদি কনস্ট্যান্ট এমন কোন জিনিস থাকে যে জিনিসটা চেঞ্জ হবে, মানে চেঞ্জ হবে না ভবিষ্যতে, তাহলে আমরা সেটাকে কনস্ট্যান্ট দিয়ে ডিফাইন করে দেব। তো এই হলো আমাদের ডেটা টাইপের জিনিসটা। আমি ওপরে একটা ডেটা টাইপের জিনিসটা লিখে এসেছি, তাই না? তো আমি এখানে 1 নাম্বার পোর্শন 1 ডেটা টাইপ, এন্ড আমরা হয়তো আমাদের মিটের একদম শেষ দিকে চলে এসেছে। আজকে আমাকে এই সব জিনিস দেখতে হচ্ছে যে আমাদেরকে আমার মিটের জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা। নেক্সট ডে থেকে ইনশাল্লাহ এগুলো কিছু হবে না। তো আমরা এখন যেহেতু ডেটা টাইপ পর্যন্ত ক্লিয়ার হয়ে এসেছি, আমরা এখন এখানে কোনো কোয়েশ্চেন নিব আপনাদের। আপনার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে কোয়েশ্চেনটা করবেন, এন্ড দেন আমরা নেক্সট মিটে এসে আমরা ডেটা টাইপ সম্পর্কে পড়াশোনা করব। তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা এখন এখানে নিতে পারি, আর আমরা মাইক অন করে বলতে পারি। আসসালামু আলাইকুম রূপ ভাই। জি ভাই। ভাই আমি তো মাত্র জয়েন করলাম, ওর শুরুদের কথাগুলো মিস করছি, এটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, এটা মনে হয় রেকর্ড করছে সূর্য ভাই, ওনার হচ্ছে ইয়েতে করছে, আজকে একটু সমস্যা হয়ে গেছে যে জি জি। আমরা ওই যে মিট ক্লায়েন্টের সাথে এসে পক পক করতে যাই, আমরা এই জিনিসটা ঠিক করতে পারি নাই। তো আমাদের কালকে থেকে ইনশাআল্লাহ এই রেকর্ড থাকবে। আজকে সূর্য ভাই রেকর্ড করতেছেন। তো আমরা ভিডিওটা ওনার থেকে নিয়ে আমরা ওই জিনিসটা করে দেবো, ইনশাআল্লাহ আপলোড করে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। আর সূর্য ভাই আপনাকেও থ্যাংক ইউ ভাই, প্যারা নিচ্ছেন। অবশ্যই ভাই, আজকে বাসায় দিল। আচ্ছা, আমাদের আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা এই জিনিসটা নিতে পারি, অথবা আমরা আমাদের নেক্সট ইয়েতে চলে যেতে পারি, হুইচ ইজ জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপস। এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। তো আমাদের কারো কি কোনো কোশ্চেন আছে নাকি, আমরা বলতে পারি। আর দীপ ভাই, আপনি পরবর্তী যে জিনিসটা আছে এটা আপনি কন্টিনিউ করতে পারবেন। এটা একটা ডিফারেন্ট টপিক, হ্যাঁ? সো আপনি কন্টিনিউ করলে এটা বুঝতে পারবেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, আমাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আরেকটা মিট খুলবো, মিট খুলে আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি বলেন। কোশ্চেন না থাকলেও চ্যাটে জানান যে নাই। ওকে, আর কেউ? রেসপন্স করেন, বিকজ আমরা যে যত কনসেপ্ট থাকবে সবগুলো আমরা ক্লিয়ার করে করে যাব। একটু রেসপন্স করেন যে নাই। ওকে ওকে, ঠিকঠাক। ওকে, তাহলে আমরা একটা নতুন মিটিং করি এবং আমি সেটার লিঙ্ক এখানে দিয়ে দিই। আপনারা এখানে একবার কাইন্ডলি জয়েন হয়ে যান।
আমরা 10 জন ছিলাম, আমি একটু মেক শিওর করব। ভাই পিছনের গিটারটা আইভানেস নাকি? কোনটা ভাই দেখা যাচ্ছে কি গিটার? এই হ্যাঁ কালোটা? দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা ভুলে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ আবেনেস। আইভানেস, ভালো গিটার। আব্বু অনেক আগে কিনছিল এটা, এখন আব্বু মনে হয় এটা বাজায়, ভুলে গেলাম নাম কি। ফান্ডা না ফেন্ডা কিছু একটা ভুলে গেছি, ওই গিটার তো আমি ধরতেই পারিনি কোনোদিন। আব্বু ওটা বাজায়, এটা আমি বাজাই। আচ্ছা মনে হয় না আর কেউ আসবেন নাকি, বুঝতেছি না। আমরা শুরু করতে থাকি। আচ্ছা সূর্য ভাই, আপনার ওই যে অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্টে কি জয়েন করছেন রেকর্ড করার জন্য? কি একটা এক্সট্রা প্যারা দিচ্ছে সূর্য ভাইকে। ভাইয়া আপনার ওটা কি রেডি হয়েছে নাকি একটু বলেন, না হলে আমাকে আবার এইখানে এক্সট্রা প্যারা নিয়ে করতে হবে। সূর্য ভাই আছেন কি? আচ্ছা আমি করতেছি এখানে। মাইক মাইক ফিল্টার। ওকে, তো এই হচ্ছে আমাদের সেগমেন্টটা। আমি এখানে রেকর্ডিং স্টার্ট করে 10 জন ছিল, আর হয়তো কেউ মিস হয়ে গেছে, উনি হয়তো নাই। যাই হোক আমরা শুরু করি তাহলে। এই হচ্ছে আমাদের আপাতত গেল। আমরা একটা নতুন ফাইল তৈরি করে ফেলি ডেটা টাইপসের জন্য, একটা ফ্রেশ ফাইল। আমরা এই ডেটা টাইপটাকে এখন ইনক্লুড করে ফেলবো এখানে। javascript.js এটা না, যেটা ছিল javascript 01 স্ল্যাশ হচ্ছে ভ্যারিয়েবল সেটটা ছিল, এটাকে আমরা কমেন্ট আউট করে দেবো। এই নেক্সট হবে and ওকে ফাইন। আমরা একটু টেস্ট করব। কিভাবে টেস্ট করব? যে এই জিনিসটাকে আমরা ক্রমে চালু করে দেবো, এন্ড ক্রমে চালু করার পর এক্সপেক্টে গেলে আমার কনসোল ওপেন হয়ে যাবে। এটা ওপেন করে দেই, কনসোলে যাব, আর এই পারে নিয়ে আসবো, এটা এই পারে জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপস। এই কনসোল স্ক্রিন শেয়ার করছেন? লক। স্ক্রিন কি শেয়ার হয়েছে ভাই? না না হয় নাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যাঁ এটা একটু বললে হতো। এখন কি ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ সবখানে ক্লিয়ার। ঠিকঠাক। ওকে, আমি কিছুই করলাম না। আমি হলো এই যেখানে দুইটা ফাইল ছিল, তো ভ্যারিয়েবলস একটা ফাইল ছিল, আমি একটা এই ফাইলটা আলাদা রাখলাম আর ডেটা টাইপস আলাদা রাখলাম যাতে সুবিধা হয়। আর এই যে index.html এই জিনিসটা কানেক্ট করে নিলাম, যাতে আপনারা পরবর্তীতে আপনাদেরকে কোডটাও দিয়ে দেবো, এবং আপনারা যাতে মনে হয় যদি চালায় চালায় দেখবেন তাহলে আপনারা সেটা করতে পারবেন। আমি একটু চেক করি যে এটা কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ কানেক্ট হয়েছে। তাহলে এখন আমরা এখানে 2 নম্বর পেজে আসবো, সেটা ছিল ডেটা টাইপস। আচ্ছা ভাই, ডেটা টাইপস বলতে হচ্ছে হলো একটা ডেটা, একটা ডেটার কি ধরনের ধরন, সে কি ধরনের ডেটা, কি রকম এক্সপেক্ট করে, কি রকম বিহেভ করে, কতটা কমপ্লেক্স কতটা ইজি, এটা দিয়ে। সো বেসিক লেভেলে আমাদের ডেটা টাইপস হচ্ছে হলো দুই রকমের, টু টাইপস, রাইট? একটা টাইপ হচ্ছে হলো, এক নম্বর টাইপ, সেটা হচ্ছে হলো প্রিমিটিভ, আর আরেকটা আমরা বলি হচ্ছে হলো নন প্রিমিটিভ, রাইট?
সো প্রিমিটিভ ডেটা টাইপ আর নন প্রিমিটিভ ডেটা টাইপ গুলো কি জিনিস এগুলো আমরা এখন চেক করব, বোঝার চেষ্টা করব। সো প্রিমিটিভ ডেটা টাইপ গুলো হচ্ছে এমন জিনিসগুলো যেগুলো হচ্ছে হলো একদম প্লেন। হ্যাঁ, আমরা এখন প্রিমিটিভ ডেটা টাইপসে আসি। The primitive data types হলো হচ্ছে একদম plain, no methods or objects included, right? এটা মানে কি, ধরেন এটা let user name equals to জন ডোই। তো এখন এই ইউজার নেম জন ডোয়ের কি কোনো মেথড আছে ভাই? এই জিনিসটাকে তো আমি এখন খালি console ডট লগ করে প্রিন্ট করতে পারবো। এটা আমি জাস্ট প্রিন্ট করতে পারছি জন ডয় করে, কিন্তু এর তো আলাদা কোনো মেথড নাই যে একে যে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো যে আমি এখানে কন্ট্রোল সেভ করলে এদের আমি এখন জন ডয় আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। বাট এর তো আমার আলাদা করে কোনো মেথড নাই যে আমরা এর ভিতরে যাই কি করব না করব। হোয়াট ইজ মেথড আমরা যখন নন প্রিমিটিভ ডেটা টাইপ গুলো দেখবো তখন আমরা দেখতে পারবো। সো এটা একটা প্লেন, দেখেন জন ডয় একটা প্লেন ডেটা টাইপ, এর মধ্যে কোনো কমপ্লেক্সিটি নাই। বা ধরেন জন ডয় কত কামায়, স্যালারি, সে জন ডয় হলো অনেক বড় লোক মানুষ, সে হচ্ছে মাসে 5 লাখ কামায়। তাহলে এখন ইউজার নেম আর এইভাবে আমরা কি করব, স্যালারিটা প্রিন্ট করে দিই, সেভ করি, এবার আমরা দেখব যে ভাই ও মাসে 5 লাখ কামায়। সো ভাই এটা একটা প্লেন ডেটা টাইপ, রাইট? 5000 মানে 5 লাখ। তো 5 লাখের ভেতর তার কোনো জিনিসপত্র নেই। ইউজার নেম জন ডয় একটা মানুষের নাম, নামের ভিতর তো কোনো ফিচার নেই, নাম তো সিম্পল জিনিস, স্যালারি সিম্পল জিনিস, সিম্পল, রাইট? একটা সংখ্যা একটা নাম্বার, জিনিসগুলো ঠিকঠাক আছে। তাহলে এখন আমরা দেখবো যে প্রিমিটিভ ডেটা টাইপে কি জিনিসপত্র আছে, এবং ওই যে আমি অবজেক্ট বা মেথডস বলতে কি বোঝাচ্ছি, এই জিনিসগুলো যখন আমরা একটু পরে যখন আমরা জিনিসগুলো এই যে নন প্রিমিটিভ ডেটা টাইপ দেখবো তখন আমরা দেখতে পাবো যে আমরা আসলে কি বোঝানোর চেষ্টা করছি। আমরা এইটুকু কেটে দিই। তাহলে এখন প্রিমিটিভ ডেটা টাইপে আমরা আসবো ডেটা টাইপ কি কি রাখা আছে। যেমন ধরেন একটা লেট ইউজার নেম, আবার আসি লেট ইউজার নেম জন ডই, বা আমরা দীপ ভাইয়ের নাম নিলাম দীপ পল। তাহলে দীপ পল, তাহলে আমাদের এখানে নামটা কি হচ্ছে, এটা একটা নাম, রাইট? নামটাকে বলা হয় স্ট্রিং। কি বলে? স্ট্রিং। স্ট্রিং। হোয়াই স্ট্রিং? বিকজ এটা একটা নাম, এটা অনেকগুলো অ্যালফাবেটস মিলে একটা জিনিস হচ্ছে, অনেকগুলো অ্যালফাবেটস মিলে একটা জিনিস হচ্ছে। স্ট্রিং আমি কিভাবে চিনবো? স্ট্রিং এর আগে এই যে ডাবল কোটেশন, সরি এটাকে কি বলে, যাই হোক ওই যে এরকম সাইন, আর এইখানে ওই এরকম সাইন থাকবে, হয় এরকম ডাবল কোটেশন থাকবে অথবা সিঙ্গেল কোটেশন থাকবে। সিঙ্গেল কোটেশনের মধ্যে আবদ্ধ থাকবে। আমি কনসোল লক করি, চলেন কনসোল লক করে বললাম যে এটা না ইউজার নেম দীপপাল, আমরা এখানে যদি সিঙ্গেল কোট দিয়ে করি তাহলে দীপপাল, আমরা সুন্দর মতো জিনিসটা প্রিন্ট করতে পারছি। সিঙ্গেল ফার্স্ট কোট হোক বা সরি সিঙ্গেল কোট হোক অথবা ডাবল কোট হোক, জিনিসটা একই। তো আমরা স্ট্রিং কিভাবে চিনতে পারবো? স্ট্রিং চিনতে পারবো এইভাবে যে আমাদের এইখানে ওই কন্টেন্টের আগে আর কন্টেন্টের পরে কোটেশন থাকবে, রাইট? এইবার একটা কুইক কুইজ। কুইক কুইজ হচ্ছে হলো ধরেন লেট স্যালারি ইকুয়ালস টু, এই জিনিসটা কি বলতে পারেন? এটা স্যালারি, এদের ভিতরে 5 লাখ জিনিসটা দেওয়া। তো এই জিনিসটা কি? এই জিনিসটা কি আমরা বলতে পারি এই জিনিসটা কি স্ট্রিং নাকি নাম্বার? বলেন তো সবাই, সবাই একটু স্ট্রিং হবে একটু এটা। রেসপন্স করেন। কেন স্ট্রিং হবে ভাই? বলো আমাকে বোঝান, আমি বুঝি না। কোটেশনের ভিতরে এটা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ওকে, আমরা আবার সবাই মাইকটা অফ করে ফেলি। তাহলে আমরা যেই দেখলাম যে কোটেশন আছে, যেই দেখলাম কোটেশন আছে, কোটেশন আছে মানে এ স্ট্রিং। তাহলে নাম্বার কোনগুলা? আমরা এই জিনিসটা এখানে অ্যাড করে দিই যাতে পরবর্তীতে যারা অ্যাক্সেস করবেন তাদের জন্য যেন ইজি হয়। তো এবার আমরা আসবো নাম্বারে। নাম্বার কি জিনিস? নাম্বার জিনিসগুলো হচ্ছিল ভাই যারা আগের পিছনে কোনো কোটেশন থাকবে না এবং ডিজিটস এর বাইরে আর কোনো কিছু হবে না। লেট স্যালারি 5 লাখ, এটা হচ্ছে হলো, আচ্ছা এখানে দুইটা জিনিস সেম ভাবে ডিক্লেয়ার করে ফেলতেছি, তাও কিন্তু আমাকে ইয়ে করতেছে, এই জিনিসটা আমাকে কিন্তু এরর দিচ্ছে। এররটা কেন দিচ্ছে আমি একটু বুঝাই রেখে অল্প করে, যেহেতু এরর দেওয়ার কথা না, যেহেতু বলে এসেছি যে লেট স্যালারি মানে আমি আবার চাইলে ডিফাইন করতে পারবো। হ্যাঁ ডিফাইন করতে পারবো, বাট সেটা রিডিফাইন করতে পারবো। এই যে আমি লেটটা যদি না রাখি
কাজ করবে। এই দেখেন আমাদের লেফট সাইডে কিন্তু কোনো এরর নেই। বাট এটাকে যখন আমি লেট দিয়ে আবার ডিক্লেয়ার করতে যাব, এইখানেই এই যে আমাদের লেট ইউজ করার বিউটিটা আসে, যে আমি লেট দিয়ে একবার একটা জিনিসকে ডিফাইন করে ফেলছি, সো আমি যাতে লেট দিয়ে স্যালারি দিয়ে আবার ওই একই জিনিস হলো অন্য কোনো আঙ্গিকে না দিতে পারি, এই জন্য আমাকে ইয়েটা দিচ্ছে। আমি যদি জানি যে আমি যদি শুধুমাত্র স্যালারি এভাবে দেই, তার মানে ভাই আমার ব্রেনে ওটা আসেই যে আমি স্যালারি আগে ডিফাইন করে আসছি। কিন্তু আমি যখন এই যে লেট স্যালারি এরকম করতেছিলাম, তার মানে আমার ব্রেনে এটা নাই যে আমি একটু আগে স্যালারি নামে একটা ভেরিয়েবল বানিয়ে আসছি। সো তখন আমরা কি করতে পারি, আমরা লেট থাকলে আমরা কি করতে পারবো, রিডিফাইন করতে পারবো, রাইট? বাট আবার পুনরায় মানে আবার প্রথম থেকে যে ডিফাইন করবো লেট ইউজ করে, ওই জিনিসটা করতে পারবো না। সো আমি এইভাবে করতে পারি, রাইট? এখন স্যালারি দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, এই জিনিসটা হলো একটা নাম্বার ডেটা টাইপ। কেন? এদের আগের মধ্যে কোনো কোটেশন নাই, এটার মধ্যে কোনো কোটেশন নাই। তাহলে আমি এখন কনসোল ডট লগ করি, স্যালারি নেই, তো দেখবেন যে এখানে ভাই এই জিনিসটা সুন্দর মতো প্রিন্ট হয়ে আসছে। আর এই যে এখানে নাম্বার হচ্ছে যখন, রাইট, আমি এই জিনিসটাও ইয়ে করে দিই, কমেন্ট ডট করে দিই, এটা আমাদের জন্য সুবিধা হবে। তাহলে লেট স্যালারি 5 লাখ, এই জিনিসটা আমাদের ঠিকঠাক মতো প্রিন্ট হয়ে আসছে। আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে হলো বিগ ইন্ট। এই জিনিসটা আমাদের দরকার হয় না, আমরা এখন এটা জিনিসটা দেখবো না। বিগ ইন্ট মানে কি, একটা ভেরিয়েবল, মানে ধরেন যে একটা কোটা, এই কোটার তো হলো ইয়ে লাগে, একটা সাইজ আছে যে এই সাইজের মধ্যে জিনিসগুলো হবে। এখানে কি বিগ ইন্ট বলতে জিনিসটা হয় লং ইন্ট করে করা লাগে। এই জিনিসটা আমাদেরকে প্র্যাকটিক্যাল ল্যাবের দরকার নাই। এখন এই লেভেলে তো আমাদের রেগুলার জিনিস জানার দরকার নেই। যে জিনিসটা বলছিলাম যে স্যালারি ধরেন 5 লাখ, হ্যাঁ, বা ধরেন এখন যখন কারো একটা অ্যাকাউন্ট নাম্বার নিব, দলিলের নাম্বার নিব, এবং দেখা যাবে যে 100-200টা ডিজিট, তো এই তখন দেখা যাবে শুধুমাত্র একটা সিম্পল ডিজিট মানে সিম্পল একটা ভেরিয়েবল এটা বিয়ার করতে পারে না। তখন কি করতে হচ্ছে, ভেরি লার্জ একটা ইউনিট করার জন্য ওই জিনিসটা আমি যদি ডিক্লেয়ার করে দিই, তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে, হুইচ ইজ নট নেসেসারি। নাম্বার ওইটাও কিন্তু নাম্বার, এটাও নাম্বার, রাইট? সো নাম্বার ইজ এ ডেটা টাইপ, ওটা একটা সাব ডেটা টাইপের মধ্যে পড়তেছে। সো আমরা ওটাকে কাউন্ট করতেছি না। ও যখন ইউজ কেস যদি আসে ভবিষ্যতে, ওটা আমরা এমনি বুঝতে পারবো যে ওখানে ভাই আমাদের কাজটা হচ্ছে না। বাট ফর নাও একদম বেসিক যে জিনিসগুলো না জানলেই না আমরা সেই জিনিসগুলো কভার করবো। এখানে আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে হলো বুলিয়ান। অ্যাডমিট করি, এখানে একটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে হলো বুলিয়ান। তো বুলিয়ান কি? বুলিয়ান হচ্ছে হলো ট্রু আর ফলস এর কম্বিনেশন, রাইট? So let is active true অথবা false। তাহলে লাস্টটা কি হলো, যে is active, সে কি অ্যাক্টিভ আছে? একটু খেয়াল করলে দেখবেন যে আমি ইউজারের না, এই যে ভ্যারিয়েবলের নামগুলো আছে, এগুলো আমি একটু মিনিংফুল রাখার চেষ্টা করছি। আপনি যদি ইউজার নেম না রেখে এখানে কিছু একটা দিলেন এবং ওই সেই জিনিসটাই যদি প্রিন্ট করান, কাজ কিন্তু করবে, রাইট? বাট আপনার কোড বেস যখন ধরেন আজকে আপনি কোড লিখলেন, কোড লেখার পর 2 সপ্তাহ পর ওপেন করলেন কোড বেস দিয়ে, এখন আপনি যখন দেখবেন আই হাই এমন এমন একটা ভেরিয়েবল নাম দিয়েছেন যে উচ্চারণ করতে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এটা আপনি তখন বুঝবেনই না। যখন কোড বেস অনেক বড় হয়ে যাবে তখন দেখা যাবে যে হাবি জাবির নাম দিয়ে চলে যাচ্ছেন, এটা সমস্যা হয়ে যাবে। তো আমরা এখন থেকে প্র্যাকটিস করবো কি, যেই ভ্যারিয়েবলের যেই কাজ, যেই ভ্যারিয়েবলের যেই কাজ সেই নাম দিয়ে ডিক্লেয়ার করব। এই জিনিসটা ওই যে আমি যখন শুরুতে শিখছি, ছিনায় বিনায় শিখছি, আমার নাম হতো কি জানেন ভাই, এরকম করে ধরেন একটা মামা ভেরিয়েবল নিচ্ছি, তারপর একটা খালা ভেরিয়েবল নিচ্ছি, হুইচ ইজ নট গুড। এবং এই জিনিসটা আমি পরে বুঝতে পারছি, যখন দেখা যায় কোড একটা বড় কোড বেসে যখন কাজ করতে গেছি, তখন যখন দেখছি যে জিনিসটা আমার ঘেটে যাচ্ছে, জিনিসটা আমি ঘেটে যাচ্ছে, তখন আমি এই গুড প্র্যাকটিস গুলা শিখছি। তো আমরা যখন শিখছি, জিরো থেকে শিখছি, আমরা গুড প্র্যাকটিস গুলা ইনক্লুড করেই শিখবো। আমরা যদি শিখছি জিরো থেকে, তার মানে আমরা একদম গুড প্র্যাকটিস গুলা একদম ইনক্লুডেড হবে, এন্ড দেন আমরা ওইভাবে শিখতে পারবো, যাতে আমাদের পরবর্তীতে যায় ইস্যু না পোহাতে হয়। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের যেই ভ্যারিয়েবলের নেমস গুলো আছে, সেই জিনিসগুলো যেন একদম নেম গুলা এক্সাক্ট হয়। যে স্যালারি, স্যালারির ভিতরে আমি স্যালারি ঢোকাচ্ছি, ইউজার নেমের ভিতরে আমি ইউজার নেমই ঢোকাচ্ছি, রাইট? এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে ইজ অ্যাক্টিভ, সে কি অ্যাক্টিভ আছে, ট্রু নাকি ফলস? আমি যদি এই জিনিসটাকে কনসোল ডট লক করি একইভাবে ইজ অ্যাক্টিভ কে, তাহলে দেখতে পারবো এই জিনিসটা দেখেন ট্রু প্রিন্ট হয়ে গেল, রাইট? এরকম যদি হতো যে ধরেন কোন এক সময় যায় একটা ইউজার তো আজীবন আর অনলাইন থাকে না, সে হয়তো ঘুমাতে যাবে এখন রাতে, হ্যাঁ, আপনি তাকে গুড নাইট সুইট হার্ট বললেন, গুড নাইট সুইট হার্ট বলার পর সে এখন ইনঅ্যাক্টিভ চলে যাবে, তাহলে ইনঅ্যাক্টিভ কি হয়ে যাবে, সে এখন ফলস হয়ে যাবে।
তাহলে এখন যদি আমরা এখানে দেখলাম যে একটু আগে সে অ্যাক্টিভ ছিল, কিন্তু এটা পরিবর্তন করার পর যখন আমরা কনসোল ডট লক করব, এটাকে যখন ইজ অ্যাক্টিভ চেক করবো, তখন দেখবেন আমরা এখানে ফলস হয়ে গেছে। তার মানে আপনি যখন এখানে ট্রু ছিল, সে এখন তখন অ্যাক্টিভ ছিল, তারপর আপনি তাকে বিদায় দিয়ে দিলেন, ঘুম পাড়ায় দিলেন যে আচ্ছা বাবু থাকো, আমি এখন ঘুমাই, আমার এখন কাজ করা লাগবে, আমার ক্লাস আছে, জাভাস্ক্রিপ্ট এর ক্লাস আছে। তাহলে সে এখন ঘুমায় গেল, তা সে ঘুমায় যায়, সে এখন কি হয়ে গেল, সে এখন অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তাহলে সে ইজ অ্যাক্টিভ কি হয়ে গেল, ফলস হয়ে গেল। তার মানে একটু আগে ট্রু ছিল, একটু আগে ফলস ছিল। তো এগুলো হচ্ছে হলো বুলিয়ান ডেটা টাইপস। এখানে আরো কিছু ডেটা টাইপস আছে যে আনডিফাইন্ড, মানে এগুলো কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি, যে the late is married বা ধরি ম্যারিটাল স্ট্যাটাস আনডিফাইন্ড, রাইট? এই জিনিসটা আনডিফাইন্ড, ওকে 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 ওকে, সরি মিস্টেক হয়ে গেছে। আনডিফাইন্ড এই জিনিসটা আমাকে আলাদা করে মেনশন করা লাগছে না। আমি যদি শুধুমাত্র একটা ভেরিয়েবল বানাই ছেড়ে দিই, তাহলে এটা আনডিফাইন্ড। যেমন আমি এখানে আমার একটা ম্যারিটাল স্ট্যাটাস নামে একটা ভেরিয়েবল বানাইছি, বাট এটাকে আমি কিন্তু কোনো ভ্যালু দেইনি। আপনি কি দেখতে পাচ্ছেন এখানে কোনো ইকুয়ালস দিয়ে কোনো ভ্যালু দিয়েছি? দেই নাই। তাহলে এবার যদি আমি এই জিনিসটাকে কনসোল ডট লক করি, সে কি বিবাহিত কিনা সেভ করলাম, এখানে এই দেখেন এখানে অটোমেটিক্যালি দেখাচ্ছে আনডিফাইন্ড, রাইট? এখানে আমাকে অটোমেটিক্যালি দেখাচ্ছে আনডিফাইন্ড। তার মানে সে ম্যারিড, সে কি বিবাহ করেছে কি করে নাই সেই জিনিসটা সে বলে নাই। যদি ভালো মানুষ হতো সে কি বলতো, এখানে সিঙ্গেল এভাবে লিখে দিত স্ট্রিং করে, তাই না? বা এখানে ম্যারিড লিখে দিত। হুম। আবার দেখবেন অনেক আছে একদম মনে করেন যে কনফার্ম জান্নাতি, হ্যাঁ স্বর্গে তুমি মনে করেন নিশ্চয় হয়ে যাবে, ওরা আবার এভাবে লিখে রাখে ইন এ রিলেশনশিপ, এরকম লেখা থাকতো আপনাদের অ্যাপ্লিকেশনে, এইভাবে লেখা থাকবে। কিন্তু যারা ধরেন ভন্ড, যাদের উদ্দেশ্য খারাপ, তারা কি করবে, ম্যারিটাল স্ট্যাটাস দিবে না। যাই হোক, সবাই এক না, মজার পারপোসে বললাম। সো আনডিফাইন্ড হচ্ছে একটা ভ্যারিয়েবল টাইপ, ভ্যারিয়েবল টাইপ না, বা ডেটা টাইপ, রাইট? এখানে আবার একটা জিনিস আছে, নাল নামে একটা ডেটা টাইপ আছে। নালকে আবার আমরা ডিক্লেয়ার করতে পারি যে লেট ধরেন ইজ এমপ্লয়েড বা এম বাদে জব, হ্যাঁ, জব স্ট্যাটাস নাম দিলাম, দিয়ে কি করলাম, নাল। নাল মানে কি, কিছু নাই, রাইট? আনডিফাইন্ড মানে কি, দেওয়াই নাই। আর নাল মানে কিছু নাই, রাইট? তাহলে বুঝতে হবে যে ভাই ইন্টেনশনাল অ্যাবসেন্স, ইন্টেনশনালি যদি কেউ অ্যাবসেন্স করে, যেমন দেখেন এই যে লেট ম্যারিটাল স্ট্যাটাস, এটা তো ওই ভন্ড নিজে দেয়ই নাই, তাই না? ইউজার যে ভন্ড, ও তো নিজে ইনলক করেই দেয় নাই জিনিসটা, যে ও উল্লেখই করে না, জিনিসটা দেয়ই নাই। আর সে জব স্ট্যাটাসে নাল মানে উল্লেখযোগ্য ভাবে সে দেয় নাই। তার মানে হয়তো জব স্ট্যাটাসটা আপনি চেয়েছিলেন, ইট ওয়াজ রিকোয়ার্ড, বাট সে দেয় নাই। তার মানে এটা ইন্টেনশনালি সে দেয় নাই। আবার কিছু ম্যারিটাল স্ট্যাটাস চাইলে দিতে পারবে, নাও দিতে পারবে। তার মানে হয়তো এমনও হতে পারে যে সে ভন্ড না, সে ভালো মানুষ, কিন্তু সে জিনিসটা মিস হয়ে গেছে, তাহলে এটা আনডিফাইন্ড। তাহলে এই জিনিসটা হয়ে গেল কি, আনডিফাইন্ডে চলে আসলো। তো নাল মানে আর আনডিফাইন্ড মানে এই দুটার মধ্যে কিন্তু গোলাইন না, এই জিনিসটা এখনই ক্লিয়ার হওয়া দরকার যে আনডিফাইন্ড আর নালের মধ্যে পার্থক্য কি। আনডিফাইন্ড হচ্ছে হলো আনইনটেনশনাল, মানে সে মিস ক্লিক হয়েও যেতে পারে জিনিসটা, যে এই জিনিসটা সে ইচ্ছা করে, মানে ইচ্ছা করে দেয়নি এমন না, ভুলে গেছে, এমনও হতে পারে। আর নাল মানে সে ইচ্ছা করে দেয় নাই, ইন্টেনশনালি সে এই জিনিসটা অ্যাবসেন্স করে দিয়েছে। এই হচ্ছে আনডিফাইন্ড আর নালের কাহিনী। আর যেহেতু এটা ইন্টেনশনালি দেওয়া যায়, এই জন্য দেখবেন যে এটাকে ইন্টেনশনালি ডিক্লেয়ার করা যাচ্ছে। নাল যেহেতু ইন্টেনশনালি দেওয়া যায়, আমি এখানে লিখে দিই ইন্টেনশনাল অ্যাবসেন্স অফ এ ভ্যারিয়েবল। যেহেতু এটা ইন্টেনশনালি অ্যাবসেন্স করা যায়, তাই এটাকে ইন্টেনশনালি এর ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা যাচ্ছে নাল দিয়ে। বাট যেহেতু এটা ইন্টেনশনালি দেওয়া যায় না আনডিফাইন্ড, সেহেতু এটাকে আমি এভাবে আনডিফাইন্ড দিয়ে দেখতে পাচ্ছিলাম। আমি তো ফ্লোতে দিয়ে ফেলতেছিলাম, কিন্তু ওটা ভাবে দেয় না। এবার যদি আমি এটাকে কনসোল ডট লক করি, জব স্ট্যাটাসটাকে, আমরা দেখতে পাবো কি, নাল ডেটা টাইপ, মানে এটা ইন্টেনশনাল স্কিপড। আরেকটা আছে, সেটা হচ্ছে হলো সিম্বল, হুইচ ইজ নট নিডেড রাইট নাও, আমাদের দরকার নেই। যে জিনিসটা আমার ডে টু ডে লাইফে দরকার হবে, যে জিনিসটা আমার শিখতে দরকার হবে, যে জিনিসটা আমার কনজিউম করতে দরকার হবে, আমার সেই জিনিসগুলো আগে। সিম্বল আছে, বিগিনস আছে, হ্যান ত্যান আছে, এত কিছু আমার জানার প্রয়োজন নাই। তো এইটা হলো কি, আমাদের প্রিমিটিভ ডেটা টাইপে চলে এসছে। এখন ওই জিনিসগুলো প্রয়োজন নাই বলে যে আপনাদের লাগবে না তা না, লাগবে, বাট নট রাইট নাও। আমার শিখতে যে জিনিসগুলো লাগবে আমি যদি শিখে নিই,
আগে আমি ভাত খাওয়া শিখি, 2টা 4টা করে ভাত খাই, তারপর না হয় আমি এক থাবলা ভাত খেতে পারবো, তাই না? কিন্তু আগে তো আমাকে ভাত খাওয়া শিখতে হবে। এবার আমরা এবার আসবো নন প্রিমিটিভ ডেটা টাইপে। এবার যেটা বলতেছিলাম যে ওই যে আমরা বলে আসলাম না প্রিমিটিভ ডেটা টাইপে যে এই জিনিসগুলো প্লেইন টেক্সট এর কোনো মেথড নাই, কি সব উঙ্গা বুঙ্গা বললাম, মাথার উপর দিয়ে গেল। এবার এগুলো জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। নন প্রিমিটিভ ডেটা টাইপস গুলো কি জিনিস? নন প্রিমিটিভ ডেটা টাইপ গুলো হচ্ছে এমন জিনিস যে জিনিসগুলোর মধ্যে মেথড থাকবে এবং এই জিনিসগুলো একটা অবজেক্টের মতো ট্রিট হবে। ওই জিনিসগুলোতে মেথডস ছিল না, এই জিনিসগুলোতে তার মানে মেথড থাকবে। ওটা শুধুমাত্র প্রিমিটিভ মানে প্রাইমারি লেভেলের, এটা নন প্রিমিটিভ মানে এটা একটু প্রফেশনাল লেভেল, এটা একটু কমপ্লেক্স টাইপের জিনিসপত্র হতে পারে, একটু কমপ্লেক্স হতে পারে। এইবার ধরেন একটা ইউজারের নাম থাকে, হ্যাঁ, লেটস একটা ইউজারের একটা নাম থাকে, বয়স থাকে, সরি বয়স এভাবে লিখছে কেন, বয়স হচ্ছে এজ থাকে, তার একটা জব থাকে, সে কত কামায়, তাই না? সে যদি খুবই সৌভাগ্যবান হয়, সে যদি বিবাহিত হয়, তাহলে তার হচ্ছে বউয়ের নাম থাকে, ওয়াইফ নেম থাকে বা হাজবেন্ড নেম থাকে, তাই না? তার বাচ্চা কাচ্চা থাকলে তার চিলড্রেন্স কারা কারা থাকে এগুলাও থাকে, তার কে কি করছে, সে যদি আবার প্রোগ্রামার হয় তার কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এগুলাও থাকে। তো একটা ইউজার মানে তো শুধুমাত্র একটা ইউজার না, একটা ব্যক্তি মানে তো শুধু একটা ব্যক্তি না, একটা ব্যক্তির অনেক রকম ডেটা টাইপ থাকতে পারে, মানে ডেটা থাকতে পারে, তাই না? বিভিন্ন ডেটা টাইপের বিভিন্ন ডেটা থাকতে পারে। এখন আপনার অ্যাপ্লিকেশন কিন্তু একটা ইউজার বানাবে না, মানে একটা ইউজার বানাবে না, সরি একটা ইউজার ইউজ করবে না। আপনি এখানে লেট ইউজার নেম লিখে কি করলেন, যে আপনি নিজের একটা অ্যাকাউন্ট করলেন, ধরেন আমি রুয়ের নাম নিলাম মুনসিফ রু, ওকে। আমি উপরে মনে হয় কারো ইউজার নেম ধরেন যে কি করলাম, আহ, কি করলাম, নেম দিলাম শুধুমাত্র মাই নেমে একটা ভেরিয়েবল বানালাম, সেটা হচ্ছে মুনসিফ রু। তো কি করলো রু, কি করলো রু একটা অ্যাপ্লিকেশন বানালো, সেই অ্যাপ্লিকেশনে সে তার নিজের নাম দিল, নেম দেওয়ার পর সে করলো, সে লেট দিল, এজ দিল, সে এজ দিল, সে হলো 10 বছর বয়স তার। তার কি, সে কি বিবাহিত? না, বিবাহিত এত বাচ্চা মানুষের বিয়ে শাদীর কথা আসেই না। সে কি জব, না ভাই এটা অপমান করা হয় কেমন, সে কি কোথায় পড়ে, এডুকেশন কি কথা বলে, স্কুলে পড়ে, রাইট, প্রাইমারি স্কুলে পড়ে, আর ডিটেলে দিলাম। তাহলে তার নেম আছে, এজ আছে, এডুকেশন আছে। এখন কোনো একদিন আমি তার অ্যাপ্লিকেশনে রেজিস্টার করতে গেলাম, কি বললাম যে এখন এখানে আমি চলে আসলাম, তাহলে এখন আমার জন্য কি করতে হলো, মাই নেম টু করে একটা ভেরিয়েবল বানাইতে হলো, রাইট? দিয়ে এখন কি করতে হলো, সাব প্রুফ দিতে হলো। এখন আবার আমার এজ 2 দিতে হলো, দিয়ে এখন তার এজ দিতে হলো। লেট এডুকেশন 2 দিতে হলো, দিয়ে তার এডুকেশন দিতে হলো। তো এই জিনিসগুলো তো প্রয়োজন নাই। এখন একজন, দুজন, 10 জন, 12 জন, হোয়াট ইফ এই ইউজারটা 1000, 2000, 3000, 4000 প্রত্যেকজনকে মাইনে 1, 2, 3, 4, 5 করে যাব এবং তাদের যেটাগুলোকে এইভাবে এভাবে আমি রাখবো প্লেন ভাবে, ডাজন্ট মেক সেন্স। এবং এই জিনিসটা যদি আমি একটা আলাদা একটা এরকম করে ফেলি, তাহলে জিনিসটা তো এফিশিয়েন্ট হলো না, রাইট? তো এই জায়গাতে আমাদের নন প্রিমিটিভ ডেটা টাইপ চলে আসবে। আমরা যে বলতেছিলাম কমপ্লেক্স, ইয়েস, এটা অনেকগুলো জিনিসকে একসাথে ক্যারি করতে সক্ষম। প্রথম ডেটা টাইপ যেটা আমরা দেখবো নন প্রিমিটিভ ডেটা টাইপের, খেয়াল করেন নন প্রিমিটিভ ডেটা টাইপ ইজ নাথিং বাট প্রিমিটিভ ডেটা টাইপের অনেকগুলো জিনিস একটা কমপ্লেক্স ফরম্যাটে নিয়ে নিচ্ছে, দ্যাটস ইট। প্রিমিটিভ ডেটা টাইপকে অনেকগুলো প্রিমিটিভ ডেটা টাইপকে একসাথে নিয়ে নিচ্ছে, সেটা হলো কি নন প্রিমিটিভ ডেটা টাইপের কাইন্ড অফ কিছু, যার মেথডস থাকবে, জিনিসপত্র থাকবে। তো প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে অবজেক্টস। অবজেক্টস কি দেখবো, অবজেক্ট এরকম ভাবে আসবে যে লেট ইউজার, একটা মাত্র ইউজার দিয়ে আমি কি করলাম যে তার নেম হচ্ছে হলো জন ডোই, তার বয়স হচ্ছে হলো 20 এবং তার এডুকেশন হচ্ছে হলো সে এমআইটি তে পড়াশোনা করছে, লেটস সে টু সে। তাহলে দেখেন এবার এখানে একটু মনোযোগ দিতে হবে, এই জিনিসগুলো বোঝার জিনিস আছে যে এই দেখেন লেট নামে যে ইউজারটা আছে, এই ইউজারের নেম কিন্তু একটা স্ট্রিং, ইউজারের বয়স হচ্ছে 20, সেটা একটা নাম্বার, এডুকেশন এমআইটি তে পড়ছে, সেটা একটা স্ট্রিং। তাহলে এখানে আমরা এডুকেশন না দিয়ে লিখি ইজ ম্যারিড,
রাইট? তাহলে আমরা এখানে একটা বুলিয়ান দিতে পারবো, সে 20 বছর বয়স, সে ফলস, বিয়ে শাদী করেনি, তাহলে ইজ ম্যারিড, সে কি বিয়ে শাদী করছে, ফলস। এই যে আমরা যে জিনিসটা বানালাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমরা যখন এই যে পাটিগণিত করতাম, বীজগণিত করতাম ইয়েতে, হাই স্কুলে, কলেজে, এটা আমরা কি বলতাম, সেকেন্ড ব্র্যাকেট বলতাম, বাট ইন সায়েন্টিফিক নেম এটার নাম হচ্ছে হলো কার্লি ব্র্যাক্স। কার্লি ব্র্যাক্স, আমি লিখে দিই এখানে, কার্লি ব্র্যাক্স, এই জিনিসটার নাম হচ্ছে হলো কার্লি ব্র্যাক্স। এই যে কার্লি ব্র্যাক্স দিয়ে আমরা এই ভিতরে যে জিনিসগুলো ঢুকালাম, একই সাথে অনেকগুলো ডেটা একসাথে ঢুকালাম, এই জিনিসটা হয়ে গেল কি একটা অবজেক্ট। তার মানে ইউজারটা হচ্ছে একটা অবজেক্ট হয়ে গেল। এইবার আসেন, ইউজার যে অবজেক্ট, এই জিনিসগুলো আমরা বুঝবো কি করে। আমরা এখানে একটা ইউজার নেম করছিলাম, ইউজার নেম হচ্ছে স্ট্রিং, এটা আমি মুখে বলছি, আপনি বিশ্বাস করেন না বিশ্বাস। আসেন, আমরা এখানে কনসোল লগ করে ইউজার নেম করছিলাম না, এখানে আমরা আরেকটা কনসোল লগ করি, কনসোল ডট লগ। এবার আমরা এখানে কি করি, টাইপ, টাইপ অফ দিয়ে আমরা ঢুকাই দেবো হচ্ছে হলো ইউজার নেমটা। এই দেখেন আমরা যে টাইপ অফ দিছিলাম দীপপাল ভাইয়ের নাম, টাইপ অফ দি ইউজার নেমে যেই ঢুকালাম ইউজার নেমে, অমনি কিন্তু এই জিনিসটা আমাদেরকে এইখানে লক করতেছে কি, স্ট্রিং। তার মানে এই যে আমাদের যে টাইপ অফ ফাংশনটা আছে, টাইপ অফ যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আমাদেরকে বলতেছে যে কোনটা আসলে কি ধরনের ডেটা টাইপ, রাইট? তাহলে এই যে আমরা এখানে কনসোল লগ করে প্রথমে এই যে দীপ পাল ভাইয়ের নামটাকে আমরা কনসোল লগ করছিলাম, এই জিনিসটাকে আমরা চলেন টাইপ অফ দীপ পাল লিখি, টাইপ অফ লিখে ফাংশনের ভিতরে ইউজার নেম চলে দিই, সেভ করি। তাহলে দেখেন এইখানে আমাদের যেটা ভাইয়ের নামটা ইয়ে হচ্ছিল, এখন সেখানে আমরা সেটা যে কি ধরনের টাইপের জিনিস সেটা আমাদেরকে দেখা দিচ্ছে, হুইচ ইজ স্ট্রিং। তার মানে এই যে আমি এখানে যে আপনাকে স্ট্রিং বলছি এবং আপনি যে বিশ্বাস করছেন এটাও ট্রু। এখানে আমরা একটা কুইক কুইজ দিছিলাম আপনাকে, বলছিলাম যে ভাই এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমাকে একটু বলে দেন যে ভাই এই জিনিসটা ঠিকঠাক আছে কিনা। স্যালারি এখানে আসছে কেন, আমার মনে হয় উপরে কোথাও স্যালারি ডিক্লেয়ার করা হয়েছে, এখানে আমরা স্যালারি 2 দিই, হ্যাঁ, তাহলে আমরা বোঝার জন্য। তাহলে কুইক কুইজ, এখানে আমরা স্যালারি দিয়ে এখানে এই জিনিসটা আমরা কি বলছিলাম, স্ট্রিং। চলো আমরা বিশ্বাস করবো না, আমরা এখানে কনসোল ডট লক করবো, কনসোল ডট লক করে কি করবো, টাইপ অফ, টাইপ অফ দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট, এটা একটা ফাংশন বোঝাচ্ছে, আমরা যখন ডিপে যাবো তখন বুঝতে পারবো। টাইপ অফ এর ভিতরে যখন আমরা দিয়ে দেবো স্যালারি, সেভ দিব, আমরা দেখতে পারবো কি, এই যে এই জিনিসটা আমি যে বলছিলাম স্ট্রিং, হচ্ছে স্ট্রিং, রাইট? তার মানে এই জিনিসটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নাই যে এটাও স্ট্রিং, রাইট? তো এই যে আমরা যে বললাম যে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, আমি সিঙ্গেল কোটেশন দিই, চলন করে দিই, তাহলে এখানে কি হচ্ছে, আমার স্ট্রিংই আসছে। সো টাইপ অফ দিয়ে আমি যে আপনাকে দেখাই দিলাম, প্রুফ করে দিলাম উইথ প্রুফ যে এই জিনিসটা আসলেই একটা স্ট্রিং ছিল। এবার এখানে আমরা যে টাইপ অফ, এখানে আমাদের স্যালারি, এটা যে আমরা নাম্বার দেখতে পাচ্ছি, এখানে আমরা টাইপ অফ দিয়ে চেক করে আসি, স্যালারি, সেভ, আমরা দেখবো যে এখানে আমাদেরকে নাম্বার বলতেছে, রাইট? ইজ বুলিয়ান, এটা যে আমরা বুলিয়ান শিখে আসলাম, এই বুলিয়ান কেন, এটা তো ট্রু ফলস হতে পারো, তাই না? বিশ্বাস করা লাগবে না, আমরা এখন বিশ্বাস করব না, হ্যাঁ আমি বিশ্বাস করি না, আমি এখন টাইপ অফ দিব, টাইপ অফ দিয়ে এখানে ইজ অ্যাক্টিভ, এই জিনিসটা সেভ করে দিলাম, and আমরা দেখতে পাবো এই দেখেন আমাদেরকে বুলিয়ান রিটার্ন করে দিচ্ছে। তার মানে ইজ অ্যাক্টিভ ট্রু অথবা ফলস যদি হয়, সেই জিনিসটা আমাদেরকে বুলিয়ান রিটার্ন করতেছে, রাইট? আমরা এই জিনিসটা আপাতত কেটে দিই। আনডিফাইন্ড, রাইট? এখানে যদি আমি লিখি টাইপ অফ, এখানে হচ্ছে হলো এই কি ছিল ভেরিয়েবল না, ম্যারিটাল স্ট্যাটাস, এটা যদি পাস করে দিই তাহলে আমরা দেখতে পারবো এখানে আনডিফাইন্ড বলে দিচ্ছে, হুইচ ইজ আনডিফাইন্ড, রাইট? ট্রু। এখন এখানে যদি আমরা টাইপ অফ দেই, টাইপ অফ দিয়ে হলো জব স্ট্যাটাস দেই, আমরা দেখতে পারবো অবজেক্ট, দেখতে পাচ্ছেন নালকে কেন অবজেক্ট বলছে, টাইপ অফ কে নালকে কেন অবজেক্ট বলছে, এটা কেন নাল কেন বললো না, ওয়েল এটা একটা জাভাস্ক্রিপ্টের বাগ। এই বিষয়ে আমরা এই ভিডিও লাস্টে কথা বলবো, এটা একটু নোট করে রাখেন যে নাল কিন্তু, নালকে যখন আমরা টাইপ অফ দিব এটা কিন্তু অবজেক্ট বলতেছে। অবজেক্ট কি জিনিস, এইখানে আমরা যখন কনসোল ডট লক করব, টাইপ অফ করব, টাইপ অফ করে ইউজারকে যদি পাঠাই দেই, তাহলে আমরা দেখতে পারবো যে একটা অবজেক্ট প্রিন্ট হচ্ছে হলো
জব স্ট্যাটাসের জন্য, আরেকটা অবজেক্ট হচ্ছে এটা। তাহলে আমরা এটাকে কমেন্ট আউট করে দেই। তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে একটু খেয়াল করেন, ইউজার নেম, যে এই যে ইউজার, এই ইউজারের যে টাইপ আমরা চেক করলাম এটা অবজেক্ট। তার মানে এই যে কার্লি ব্র্যাকেটস যে শুরু হচ্ছে এবং কার্লি ব্র্যাকেটস যে শেষ হচ্ছে এমন জিনিসকেই আমরা বলি অবজেক্ট। বাট আমরা এখানে নালকে যখন চেক করতে গেলাম তখন আমরা কি দেখলাম, এই জিনিসটাকে কমেন্ট আউট করে দিই, নালকে যখন দেখতে গেলাম তখন দেখলাম অবজেক্ট। তাহলে এখানে একটা আসবে হলো কোয়েশ্চেন, আমরা এখানে লিখে ফেলি কোয়েশ্চেন ওয়াই জব স্ট্যাটাস, বা এখানে হবে হলো নাল ডেটা টাইপ সেই অবজেক্ট। এই কোশ্চেনটার আমরা অ্যান্সার এই ভিডিও শেষে দিব, বিকজ আমাদের বাদবাকি জ্ঞানগুলো প্রয়োজন হতে পারে। তাহলে আমরা এই জিনিসটা আপাতত কমেন্ট আউট করে রাখি। আর আমরা এখানে আমরা যে ইউজার দেখছিলাম এইখানে চলে আসি, দেখবো টাইপ অফ ইউজার। তো আমি আপনাকে যে বললাম অবজেক্ট, কার্লি ব্র্যাকেটস দিয়ে শুরু হচ্ছে, কার্লি ব্র্যাকেটস দিয়ে শেষ হচ্ছে, এবং এটা টাইপ হচ্ছে হলো, টাইপ অফ হচ্ছে হলো ইউজার, হুইচ ইজ ট্রু, এন্ড এই জিনিসটা আপনিও এগ্রি করতেছেন, রাইট? তাহলে আমরা এখানে আমাদের সবকিছু পর্যন্ত ক্লিয়ার। এখন আমি যে আপনাদেরকে বললাম যে একটা হচ্ছে কমপ্লেক্স হবে, নন প্রিমিটিভ ডেটাগুলো হচ্ছে কমপ্লেক্স এবং ওগুলোর কিছু মেথডস থাকবে, রাইট? সো মেথডস গুলো সম্পর্কে আমরা না যাই, বাট যতটুকু আমাদেরকে জানা প্রয়োজন হবে সেটা হচ্ছে এখন এখানে যে আমি ইউজারকে যদি কনসোল লগ করি, প্লেন ইউজারকে কনসোল ডট লগ, এখানে যদি আমি ইউজারকে লগ করে দিই, আমি এখানে নোটিস করতে পারবো যে আমাকে একটা পুরো একটা অবজেক্টই রিটার্ন করতেছে। আমি বাকিগুলা একটু কমেন্ট আউট করে দিয়ে আসি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, এবং এই কোডটা যখন আমি আপনাকে দিব তখন আমি সুন্দর মতো ফরম্যাট করে গিটহাবে পুশ করে দেবো উইথ লিংকস। সো নো ওয়ারিস, যাতে আমরা এখন শুধুমাত্র এই ইউজার অবজেক্টটা নিয়ে চিন্তা করতে পারি। যখন আমরা ইউজার অবজেক্টটাকে কনসোল লক করছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অবজেক্ট আসছে এবং এইখানে যা লিখছি এক্স্যাক্টলি একই জিনিসই আমাকে পাঠিয়ে দিচ্ছে, এবং এখানে নিচে একটা প্রোটোটাইপ দিয়ে অবজেক্ট আমি বলছি। এখানে খুললে আমি দেখতে পাবো হিউজ জিনিসপত্র, এখানে খুললে দেখবো এর মধ্যেও জিনিস, এর মধ্যেও জিনিস। নো নিড, আপাতত জন্য নো নিড। আমরা কনসোল লক করে কি দেখলাম যে আমরা এখানে যে জিনিসটা লিখছি এই জিনিসটা আমরা পাচ্ছি, সাথে একটা প্রোটোটাইপ পাচ্ছি, আমাদেরকে এটা বলে দিচ্ছে ভাই এটা অবজেক্ট, দ্যাটস ইট, আমাদের আর জানা লাগবে না এটা প্রোটোটাইপ কি, অবজেক্ট, দ্যাটস ইট, ফাইন, শেষ। এইবার যদি আমরা ইউজারের ভেতর এই জন ডোইটাকে প্রিন্ট করাতে চাই তাহলে আমরা কি করব, তখন আমরা এই কনসোল ডট লগ এই জিনিসটা এরকম লিখবো না, আমরা তখন মেন্টস জিন্দিগিতে চলে যাবো। আমরা কি লিখবো, কনসোল ডট লগ দিয়ে লিখবো ইউজার ডট, খেয়াল করেন ইউজার দিলে এরকম আসছে, পুরোটা আসছে ডট নেম, এই দেখেন জন ডোই প্রিন্ট হয়ে গেল। বুঝতে পারলেন কিছু? তার মানে এই ইউজার অবজেক্টের ভেতরে যদি কোনো কি, এই জিনিসগুলোকে বলে কি, এইটা ভ্যারিয়েবল, রাইট? এটা ভ্যারিয়েবল, তার মানে এটা ভ্যারিয়েবল হতে পারবে না। এই ভ্যারিয়েবল ভিতরে এটা হচ্ছে কি, এবং কি গুলাকে আমরা ইকুয়ালস টু দিয়ে ডিফাইন করি না, এটাকে আমরা টু দিয়ে বলতেছি। এই দেখেন টু সাইন দিয়ে আমরা এটাকে ডিফাইন করছি যখন লিখছি। নেম হচ্ছে হলো জন ডোই, এজ হচ্ছে 20, ইজ ফল হচ্ছে ম্যারিড, এই হচ্ছে আমাদের কাহিনী। তার মানে ইউজার ডট নেম করে ইউজারের নেম কির ভিতরে, ইউজার ভ্যারিয়েবলের নেম কির ভিতরে, আবার খেয়াল করেন ইউজার হচ্ছে ভ্যারিয়েবল, নেম হচ্ছে কি, ইউজার হচ্ছে ভ্যারিয়েবল, নেম হচ্ছে কি, নেম কি, এজও একটা কি, ইজ ম্যারিড একটা কি, তাহলে ইউজার ভ্যারিয়েবলের নেম কি এর ভ্যালু আমারে দাও। তার মানে ইউজার ডট নেম মানে ইউজার ভ্যারিয়েবলের নেম কির ভিতরে যে ভ্যালুটা আছে সেটা আমাকে প্রিন্ট করে দাও, হুইচ ইজ জন ডোই। সেম ভাবে আমরা যদি এভাবে করি এজ সেভ, দেখেন তার মানে ইউজার ভ্যারিয়েবলের ভিতরে এজ কির যেই ভ্যালুটা আছে সেটা আমাকে দাও। কনসোল লগের ভিতরে প্রিন্ট হয়ে গেল ইউজার ডট এজ হুইচ ইজ 20। এটা যদি 2 বছর পর তার 22 হয়ে যায় তাহলে এখন এখানে প্রিন্ট হয়ে যাবে 22, রাইট? একইভাবে ইউজার ডট ইজ ম্যারিড সেভ, তাহলে ইউজার ভ্যারিয়েবলের ইজ ম্যারিড কি এর ভিতরে, তার মানে কি কখন থাকবে, কি তখনই থাকবে যখন একটা অবজেক্ট থাকবে, অথবা আরো প্রিসাইসলি বললে নন ডেটা টাইপ, রাইট? যখন একটা নন ডেটা টাইপ একটা অবজেক্ট,
রাইট? নন ডেটা টাইপ হবে, নন ডেটা টাইপ না, সরি, নন প্রিমিটিভ ডেটা টাইপ হবে, রাইট? প্রিমিটিভের মধ্যে কিন্তু কোনো ডট ছিল না, বিকজ ইট ওয়াজ জাস্ট এ প্লেন থিং। বাট এটা যত কমপ্লেক্স, ইউজার ভ্যারিয়েবলের নেম, কি এর ভ্যালু, এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো বাই ইউজিং ডট। ডট মানে ভিতরে ঢুকে যাও, ইউজার ডট মানে ভিতরে ঢুকে যাও, ভিতরে ঢুকে যায় আমরা জিনিসপত্র এভাবে এভাবে আনতে পারবো। যদি কালকে ইউজারের একটা নতুন একটা ধরনের অ্যাড হয়ে গেল, কি হতে পারে, আমরা এখানে ডেটা টাইপ যেগুলো দেখছি এখানে সবগুলো আমাদের কভার হয়ে গেছে। আমরা কি করতে পারি, যে হলো সে হলো এখন কি করছে, যে জব স্ট্যাটাস, জব স্ট্যাটাস আমি এখানে এইভাবে দেখে দিলাম, এবং জব স্ট্যাটাসের কিন্তু আমি কোনো ভ্যালু দেই নাই। তার মানে আমি যদি কালকে যাই কনসোল ডট লগ করি এবং ইউজার ডট জব স্ট্যাটাস করি, সেভ করি, তাহলে আমি দেখবো এটা কি নাল। ওয়াই নাল? এটা কিন্তু আনডিফাইন্ড হলো না। ওয়াই নাল? বিকজ জব স্ট্যাটাস এর মধ্যে আছে, এটা আমি নিজে দিছি, এবং এর ভ্যালু যেহেতু আমি দেই নাই, তার মানে এটা আমি ইন্টেনশনালি দেই নাই, রাইট? কারণ জব স্ট্যাটাস এখানে যে আমি কিন্তু এমপ্লয়েড বলতেই পারতাম, বলতে পারতাম না, কিন্তু আমি তো বলি নাই, তার মানে এটা আমি ইন্টেনশনালি স্কিপ করে গেছি, দ্যাটস ওয়াই ইটস নাল। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্টের ভেতরে আমরা যখন একটা জিনিস অ্যাক্সেস করতে যাব, তখন এই যে এই যে আমাদের যে ভ্যারিয়েবলটা থাকবে, এই ভ্যারিয়েবলের ভিতরে ডট দিয়ে দেবো। ডট মানে ভিতরে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাই আমরা তখন নেম, এজ, ইসমাইল, জব স্ট্যাটাস সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবো, এন্ড দেন আমি একটা একটা করে সিলেক্ট করে 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 নিয়ে আসতে পারবো। তো আপনারা যদি কেউ হ্যান্ড ইয়ে করতে পারেন, আমাদের দীপ ভাইয়া হাত তুলছেন, আপনি উত্তর মানে প্রশ্ন থাকলে আমি যখন থামবো মাইক অন করে কথা বলবেন। জি ভাইয়া বলেন। ভাই জব স্টেশনের এটা এই যে আনডিফাইন না হয়ে নাল কেন হয়েছে? নাল হয়েছে এই কারণেই যে ভাই, জব স্ট্যাটাস আমি কি এখানে ইন্টেনশনালি লিখছি কিনা আনইনটেনশনালি লিখছি ভাই, বলেন। ইন্টেনশনালি। জিনিসটাকে আমি ইন্টেনশনালি লিখছি, ইন্টেনশনালি লিখেই আমি এর কোনো ভ্যালু দেইনি, তার মানে এর মধ্যে কিন্তু আমি ভ্যালু কিছু একটা দিতে পারতাম, যেটা আমি দেই নাই, রাইট? এই জন্য এটা নাল। কিন্তু আবার এখানে আপনি আমাকে এখন একটা পাল্টা আমাকে কোশ্চেন করতে পারেন, কি কোশ্চেন, যে ভাই লেট, আপনি এখানে ধরেন লেট হলে টেস্ট একটা ভেরিয়েবল, সেফ, রাইট? এখন আমি এটাকে যখন কনসোল ডট লগ করবো, কনসোল ডট লগ, যেমন যদি বলি টাইপ অফ টেস্ট, সেফ, তাহলে এটা কি দেবে আমাকে, দেবে হচ্ছে সরি এখানে আমি কি, এখানে আমি ইয়ে করি নাই, ফাংশনটা দেই নাই, তাহলে আমি টাইপ অফ টেস্ট মানে কি হলো আমাদের, ওয়েট, এখানে আমার ইয়েটা কাজ করছে না কেন, আমি শুধুমাত্র টেস্টটা করলাম, তাহলে দেখেন এখানে আমাদের আনডিফাইন্ডটা ইয়ে করছে, প্রিন্ট করে দিচ্ছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন আনডিফাইন্ডটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি জিনিসগুলো এই জিনিসগুলো আমি একটু কমেন্ট আউট করি, এই জিনিসটা একটু ক্লিয়ার করি। তাহলে দেখেন টেস্ট করলাম, কনসোল ডট লগ করে আমি যখন টেস্ট করলাম তখন এটা হচ্ছে আনডিফাইন্ড হচ্ছে। তাহলে এখন আপনি আমার প্রশ্ন করেন, পাল্টা প্রশ্ন করেন, যে ভাই লেট টেস্ট, এটাও তো আমি ইন্টেনশনালি দিছি, এটাও তো আমি ইন্টেনশনালি ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলটা তো অটোমেটিক ডিক্লেয়ার হয়নি, ভূত আসে ডিক্লেয়ার তো করে নাই, এটা তো আমি অ্যাজ এ প্রোগ্রামার একটা মানুষ ইন্টেনশনালি লেট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তাহলে এটা এখানে নাল কেন হলো না, এটা কেন আনডিফাইন্ড হলো? কারণ আমরা লেট টেস্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম এই উদ্দেশ্যে যে এটার পরে যাই ইউজ হবে, এই উদ্দেশ্যেই যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় যে এটা ইউজ হচ্ছে অথবা হবে, ইউজ হচ্ছে অথবা হবে। তার মানে এখানে যদি আমার 5টা ভ্যারিয়েবল থাকে, লেটস সে টেস্ট 1, এন্ড দেন এইভাবে আমার ভ্যারিয়েবল আছে হলো 2, 3, 4, এন্ড দেন এটা ধরেন টেস্ট 5, আমার 5টা ভ্যারিয়েবল আছে। তো 5টা ভ্যারিয়েবলের 5 রকম কাজ হবে, রাইট? তখন একটা ভ্যারিয়েবল যদি ছুটে যায়, একটা ভ্যারিয়েবল যদি ছুটে যায়, তার মানে ওই ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি, বাট ওটার ভ্যালু অ্যাসাইন করতে আমি ভুলে গেছি, বা না সরি, এই ডিসাইন করছি বাট ওটা আমি ভ্যালু দেই নাই। কেন দেই নাই? হয়তো পরে দিব এই জন্যই, রাইট? হয়তো পরে দিব এই জন্যই ভ্যারিয়েবল দেওয়া হয়েছে, বিকজ একটা প্রোগ্রামে যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এই কাজেই যে সেটাকে ইউজ করা হবে, এখন হোক বা পরে, এখন হচ্ছে অথবা পরে হবে বলেই ডিক্লেয়ার করা হয়। বাট ডিক্লেয়ার করার পরেও যদি ফাঁকা থাকে, তার মানে সেটা ইন্টেনশন ছাড়া ফাঁকা থাকছে, বুঝতে পারছেন? কিন্তু যখন একটা অবজেক্টের ভিতরে আমরা শুধুমাত্র এভাবে জব স্ট্যাটাস পাঠিয়ে দিচ্ছি, তার মানে কি হচ্ছে, তার মানে এইখানে আমি এই জিনিসটাকে দিচ্ছি, বাট এর ভ্যালুটা আমি রেখে দিচ্ছি, কোনো ভ্যালু দিচ্ছি না,
দ্যাটস ওয়াই জব স্ট্যাটাস। আমি এইখানে একটুখানি সময় নিই, তাহলে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এইখানে আমরা যদি ইউজার জব স্ট্যাটাস করি, এখানে কনসোল কি দেখতে পাচ্ছি? নাল, তাই না ভাইয়া? নাল দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখানে লেট জব স্ট্যাটাস, এই বাইরে একটা ভ্যারিয়েবল তৈরি করছে, জব স্ট্যাটাস করে কি করলাম, ধরেন এখানে দিলাম হচ্ছে হলো এম, সেভ দিলাম। এন্ড আমরা যদি আসি সেভ এন্ড ওকে, সরি, এখানে আমাদের লেট স্ট্যাটাস করে এখানে আমি জব স্ট্যাটাসের জিনিসপত্র কিন্তু এখানে জব স্ট্যাটাস যখন আমরা করছি তখন কিন্তু এই যে জব স্ট্যাটাস আমাদেরকে ইয়ে করতে দিচ্ছে না, ডিক্লেয়ার করতে দিচ্ছে না। তো আমি যদি এটা এইভাবে আনি, তাহলে আমি দেখবো যে ভাই এমপ্লয়েড, এটা দেখতে পারেন ভাই, এটা কি হলো? এইটা যখন এই লাইনটা যখন ছিল না তখন এটা বলছিল নাল, বাট এই লাইনটা যখন আছে তখন এটা আমাদেরকে এমপ্লয়েড বলতেছে। কারণ কি? তার মানে যখন আমি একটা একটা ইয়ের মধ্যে অবজেক্টের ভিতরে এরকম একটা ফাঁকা দিয়ে কোনো একটা কি দিচ্ছি, ফাঁকা দিয়ে একটা যখন কি দিচ্ছি, তার মানে এখানে আমি লেট কেন দিতে পারলাম না, এটা বুঝতেছেন? এটাকে কি বলে আসলাম যে লেট একবারের বেশি দুইবার দিতে পারবো না। জব স্ট্যাটাস তো এর আগে আমার পুরো জায়গায় কিন্তু এইখানে আমি যদি এটা এ করে দেই তাহলে দেখবেন আমাদের জিনিসটা কাজ করছে। এখানে লেটটা দেওয়া যাচ্ছে, এখন উপরে ইয়ে ছিল কোড মানে ইয়ে করা ছিল, এই জন্য আমি জিনিসগুলো কনফিউশন ক্লিয়ার করার জন্য কি করে দিয়ে আসি, তাহলে আমরা একদম ফ্রেশ ভাবে বুঝতে পারবো জিনিসগুলো। একটু সময় নিই। ওকে, থ্যাংক ইউ ম্যাম। এখানে দেখেন লেট জব স্ট্যাটাস করে আমরা এমপ্লয়েড করলাম। আমরা যখন অবজেক্টের ভিতরে একটা জব স্ট্যাটাস দিয়ে জিনিসটা ঢুকালাম, ঢোকায় ফাঁকা দেখে দিলাম। তো এখন আমাদের জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেম কি করছে, জব স্ট্যাটাস নামের কোনো জিনিস আছে কিনা পুরো কোডে, পুরো কোড বেসে কি কোনো জিনিস আছে কিনা এই নামে সম্পূর্ণ খোঁজা শুরু করবে। সম্পূর্ণ খোঁজা শুরু করে যদি কোনো ডেটা পেয়ে যায় জব স্ট্যাটাসের নামে, তাহলে তার যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা সে নিজে নিয়ে নিবে। যদি কোনো ভ্যালু থেকে থাকে, যদি কোনো ডিক্লেয়ার হয়ে থাকে কোনো ভ্যারিয়েবল, তাহলে তার যে ডেটা টাইপটা মানে তার যে ডেটাটা থাকবে, ভ্যালুটা থাকবে, সেটা সে নিয়ে নিবে। যদি সে না থাকে, হ্যাঁ, যদি সেটা না থাকে তাহলে কি হবে? তাহলে এই জিনিসটা এরর দিচ্ছে, জব স্ট্যাটাস ইজ নট ডিফাইন্ড। ওকে, ফাইন। দেখছেন কাজটা কি হয়েছিল? আমি একটা মিসকনসেপশন করছি, বুঝতে পারছেন কি? যে এইখানে আমরা যে জব স্ট্যাটাস নামে একটা ইয়ে করে রাখছিলাম, ওই জিনিসটা ভেতরে ঢুকতেছিল, রাইট? ফাঁকা রাখলে ফাঁকাটা থাকবে না, তাই তো আমি নিজেই খুব কনফিউজ হয়ে গেলাম। একটা মিনিট। এক্স্যাক্টলি, জব স্ট্যাটাস দিলে এভাবে তো ফাঁকা থাকবে না। সো যখন এই ভেরিয়েবলটা থাকছে, এই ভেরিয়েবলে যে ভ্যালুটা থাকবে সেটাই সে নিবে। সো আমি যদি এটা নাল করতাম তো তখন এটা নাল হবে। রাইট 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 রাইট। তো জব স্ট্যাটাসে এই জিনিসটা নাল হচ্ছিল এই কারণেই, নট বিকজ এটা ক্রিয়েট হচ্ছে ভেরিয়েবলটা, আমি এই জন্য তো মানে কনফিউজড হয়ে গেলাম, আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। এইখানে জিনিসটা ডিক্লেয়ার করা ছিল, তাই দেখছেন বদমাইশ এখানে ডিক্লেয়ার হয়েছে, আমি এটাকে কমেন্ট আউট করে নি বলে সমস্যাটা হচ্ছে। ভুল হয়েছে, এই কমেন্ট আউট করে নিচে আসলে এটা হতো। তার মানে ভাই আমি একটু মিসকনসেপশন একটু ক্লিয়ার করি, আমি নিজে কনফিউজ হয়ে গেছি, আমি রিয়েলি সরি। এইভাবে আমরা কোনো যদি কোনো ভ্যারিয়েবল থাকে, তাহলে এই যে আমি যে এতক্ষণ যে জিনিসটা বললাম এটা কিন্তু কারেক্ট, রাইট? যে আমরা যখন এর মধ্যে একটা জব স্ট্যাটাস দিব একটা অবজেক্টের ভিতরে, তার মানে সে তার পুরো কোড বেসে, এন্ড টু এন্ড পুরো কোড বেসে খুঁজবে যে জব স্ট্যাটাস নামে কি কোনো ভ্যালু আছে কিনা। ভ্যালু যদি থাকে, যদি থেকে থাকে, তবে সে সেটাকে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিল, ভিতরে ঢোকাই দিল। কিন্তু যদি না থাকে তাহলে সে এরর দিবে, তাহলে সে এরর দিবে। আর আমার মাথায় কি কাজ করতেছিল যে ভাই হয়তো জাভাস্ক্রিপ্টের কোনো নতুন ইয়ে এসছে, এখন মনে হয় এই জন্য এই জিনিসটা হচ্ছে। কি একটা অবস্থা, হাই হাই, রিয়েলি সরি, আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যে কাহিনী কি, এরকম তো হওয়ার কথা না। তার মানে কি হচ্ছে, একটা অবজেক্টের ভিতরে যখন আমি এরকম একটা কোনো ভ্যারিয়েবলের নাম দিয়ে ছেড়ে দিচ্ছি, কোনো ভ্যালু দিচ্ছি না, তার মানে সে তার ভ্যালু খোঁজার জন্য এন্ড টু এন্ড পুরো সিস্টেমে, হ্যাঁ পুরো ফাইলে সে ওই তার রেঞ্জের মধ্যে পড়ে যতগুলা, তার মানে এই যে এই অবজেক্টটা যেহেতু গ্লোবাল স্কোপের লেখা আছে, স্কোপ কি জিনিস সেটা আমরা কালকে দেখবো ইনশাল্লাহ। তার পুরো রেঞ্জের মধ্যে মানে তার যতদূর সাধ্য যায় পুরো সাধ্যের মধ্যে সে খোঁজার চেষ্টা করবে যে জব স্ট্যাটাস নামে কি কোনো ভ্যারিয়েবল অলরেডি ডিক্লেয়ার্ড আছে কি নাই। যদি থাকে তাহলে তার ভ্যালুটা এই কি এর ভ্যালু হিসেবে নিয়ে নেবে, আর যদি না থাকে তাহলে এরর দিবে, হুইচ ইজ এক্সপেক্টেড, রাইট? বিকজ জব স্ট্যাটাস, এখন এই জব স্ট্যাটাস নামের যে ইয়েটা আছে,
এই জিনিসটা আপনি ইন্টেনশনালি রাইট করছেন। আর এটা পুরোটা কোড বেস খুঁজে যদি না পায়, যদি এই জিনিসটা না পায়, তাহলে সেই জিনিসটা কি হবে? সেই জিনিসটা এরর দিবে, হুইচ ইজ এক্সপেক্টেড। যে ভাই আপনাকে এরর দিয়ে বলবে যে ভাই জব স্ট্যাটাস তো এখানে ডিফাইনই করা নাই, কিন্তু আপনি যদি এখানে জব ইয়ে করে দেন, জব স্ট্যাটাস যদি ট্রু করে দেন, তাহলে দেখবেন এখানে ট্রু প্রিন্টেড হয়ে গেছে। মিসকনসেপশন হয়েছে এখানে। আমি মানে মনে করছি যে হয়তো কোনো নতুন আপডেট আসছে, আপডেটের ভাই ইট ওয়াজ নট এক্সপেক্টেড। হোয়াটএভার, আমরা এখন আর 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে, হোক সমস্যা নাই, আমরা এর মধ্যে করে দেবো, দেন আমরা উত্তরগুলো নিব। তো জব স্ট্যাটাস যদি থাকে দেন আসবে, আর যদি না আসে তাহলে এরর দিবে। আই এম রিয়েলি সরি, আমি আবার ক্লিয়ার করি, জব স্ট্যাটাস যদি থাকে তাহলে এটা নিয়ে নেবে, আর যদি না থাকে তাহলে এটা এরর দেবে। নাল আসলো কি জন্য? নাল আসলো এই জন্যই যে এখানে নাল নামে আমরা এখানে জব স্ট্যাটাস নামে একটা ভ্যারিয়েবল আমরা এখানে ক্রিয়েট করে রাখছিলাম, যে জিনিসটা থেকে সে নিচ্ছিল। এই দেখেন এখন এই বদমাইশ এটা থেকে নিচ্ছে। সো এই জিনিসটা কমেন্ট আউট করলে এরর দেবে। ওকে, আপনাদের এখন যদি কোনো কোশ্চেন থাকে এটা বলতে পারেন, তাহলে আমি ক্লিয়ার করতে পারি। ভাই নাল আর আনডিফাইন্ড এর বিষয়টা এখনো আনক্লিয়ার থেকে গেছে। হ্যাঁ, বুঝতে পারি। এই যে আমাদের আনডিফাইন্ড আর নাল। আনডিফাইন্ড এই যে এখানে আমরা এই কয়টা একটু কমেন্ট আউট থেকে বার করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর আমরা এই যে নিচে জিনিসটা আছে এটা আমরা কমেন্ট আউট করে দিই, এটা আমরা কমেন্ট আউট করে দিই। তাহলে আমাদের এখানে আনডিফাইন্ড অবজেক্ট আসছে, এখানে আমাদের টাইপ অফটা দরকার নেই, আমরা জাস্ট জিনিসটা দেখবো, টাইপ অফ দেখে আমাদের দরকার নেই। ফাইন, এখন এখানে দেখেন ম্যারিটাল স্ট্যাটাস কনসোল ডট লগ করলাম, এখানে ম্যারিটাল স্ট্যাটাস নামে একটা ভ্যারিয়েবল বানালাম। এই ভ্যারিয়েবল বানানোর উদ্দেশ্য কি? এটা আমি একটু আগে বলে আসলাম। ভ্যারিয়েবল বানানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই যে তাকে হয় ইউজ করা হচ্ছে নয়তো হবে, মানে ওটাকে ইউজ করা হবেই, হয় হচ্ছে নয় হবেই। কিন্তু একটা ভেরিয়েবলের ভিতরে একটা বাক্স আমি কিনে আনলাম, বাক্স তো আমি এই জন্যই কিনে আনলাম, সাব বাক্স যেরকম এই যে টেপ কম্বল টম্বল ঢোকাই, এরকম যে আমরা শীতকালে ইউজ করি বাসা বাড়িতে, তো একটা সাব বাক্স কিনে আনলাম। সাব বাক্সকে আমি এমনি শো করার জন্য কিনেছি, ভাই সুন্দর লাগছে দেখতে, ও অনেক সুন্দর, এই জন্য কিনা আনলাম। ওটা ইউজ হবে, গরমকালে হচ্ছে না শীতকালে হবে, বাট ওটার ইউজ হবেই, এই জন্যই কিনে আনা। তো প্রোগ্রাম ফিল্ড হচ্ছে সেম জিনিসটাই, এই যে আমার প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন ওই জিনিসটা হচ্ছে সেম কিভাবে? যে আমি একটা বক্স অর্থাৎ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, তার মানে এটার ইউজ হবেই। কিন্তু যদি ইউজ না হয়, তার মানে বাই মিস্টেক আমি ভুল করছি, তাই না? যদি ইউজ না হয়, একটা বাক্স কিনে আনলাম কিন্তু ওটা আমি ইউজ করতে ভুলে গেছি, কিন্তু ওটার কথা ছিল ওটা ইউজ হবেই, কিন্তু ইউজ করতে ভুলে গেছি, তার মানে এটা আনইনটেনশনালি হয়েছে বা আমার মিস্টেকের কারণে, অথবা এখনো পর্যন্ত ওই বাক্সটা ইউজ হবে এই আশায় বসে আছে। কি বললাম? একটা ভেরিয়েবলকে যখন ডিক্লেয়ার করা হয়, তার মানে এটাকে ইউজ করা হবেই, এটা ধরে নেওয়া হয় ইউজ হচ্ছে না ইউজ করা হবেই। কিন্তু একটা ভেরিয়েবল বা একটা বাক্স যখন ফাঁকা থেকে যাচ্ছে এবং সেটার যখন আমি ভ্যালু নিতে চাচ্ছি, তখন সে যখন বসে আছে ওই একই আশায় যে আমাকে কোনো ভ্যালু তো দেওয়া হবে, এই জন্যই তো আমাকে লেখা। তো যখন আমি এই ম্যারিটাল স্ট্যাটাসটা লক করতে গেলাম, তখন আমি কি দেখলাম? আনডিফাইন্ড মানে কি? তার মানে ও এখনো এক্সপেক্ট করতেছে যে ওকে কোনো ডেটা দেওয়া হবে, যেটা দেওয়া হবে বলেই ওকে আনা হয়েছে। তার মানে আনইনটেনশনালি যদি মিস হয়ে যায়, অথবা যদি কোনো বাই এনি চান্স প্রোগ্রামের শেষ পর্যন্ত বা যেখানে আমরা ডাকতেছি ওকে, ওই পর্যন্ত যদি তার কোনো ডেটা না থাকে, সে বলবে যে ভাই আমাকে তো তুমি ডিফাইনই করো নাই। আনডিফাইন্ড মানে কি? ডিফাইন করা। আমরা ম্যাট্রিক্স স্ট্যাটাস যদি ট্রু দিতাম, তার মানে এটা কি? ডিফাইন করা হয়ে গেল। বাট আমরা যখন এখানে কোনো ইকুয়ালস টু সাইন দিয়ে ডিফাইন করলাম না, তার মানে এটা আনডিফাইন্ড। আর নালের ক্ষেত্রে কি হচ্ছে? নালকে তো আমি ডিফাইন করতেছি ভাই, রাইট? নালকে তো আমি ডিফাইন করেই দিচ্ছি, ইকুয়ালস টু দিয়ে তো আমি তাকে ডিফাইন করে বলেই দিচ্ছি যে ভাই তুমি নাল। কিন্তু আনডিফাইন্ড এর বেলাতে আমি তাকে কিছু বলি নাই, রাইট? আনডিফাইন্ড মানে কি? আনডিফাইন্ড মানে হচ্ছে তাকে ডিফাইন করা হয় নাই। আর নাল কি? নালকে আমাকে এক্সট্রা করে বলে দিতে হচ্ছে ভাই তুমি নাল। যদি না বলে দিতাম, তার মানে কি ডিফাইন করা হয়নি, এবং এটাও আনডিফাইন্ডই হয়ে যেত। তার মানে আনডিফাইন্ড মানে হচ্ছে ওই জিনিসটাই যে জিনিসটাকে ডিফাইন করা হয় নাই,
আর নাল মানে হচ্ছে হলো ওটাকে ইন্টেনশনালি ফাঁকা রাখা হয়েছে, ইন্টেনশনালি ফাঁকা রাখা হয়েছে। আর আনডিফাইন্ড মানে তাকে ডিফাইন করা হয় নাই এখনো পর্যন্ত, কিন্তু সে এক্সপেক্ট করতেছে যে তাকে ডিফাইন করা হবে বা তাকে ডেটাটা দেওয়া হবে। ক্লিয়ার ভাইয়া? আনডিফাইন্ড মানে ডিফাইনই করা হয় নাই, আর নাল মানে তাকে ডিফাইন করা হয়েছে যে তুমি কিছুই পাচ্ছ না। বুঝতে পারছেন ভাই? একটু বলেন, এটা কি ক্লিয়ার নাকি? হ্যাঁ ভাই, ক্লিয়ার বুঝছি। ওকে, তাহলে আমাদের এই মিটারও লিমিট শেষ। কি একটা মুসিবতে পড়লাম, আমাকে আবার আরেকটা লিংক দিতে হবে, আপনারা অপেক্ষা করেন, বিকজ আরো কয়েকটা ডেটা টাইপ বাকি আছে আমাদের। অনেক হয়রানি করে ফেললাম আপনাদেরকে, যেটা হওয়ার কথা না। ওই যে ভ্যারিয়েবলটাতে আমি ইয়ে করি নাই, তো আমি নিজেই কনফিউজ হয়েছি। হোয়াট এভার, আমাদের এই জিনিসটা ক্লিয়ার হলেই হবে। এন্ড আমরা এখানে আমরা লিংকটা দিয়ে দিছি ভাই, ওখানে জয়েন হয়ে যান। ওকে, আমরা যেহেতু 12টা বাজতে যাচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি জিনিসটা শেষও করতে হবে। তাহলে তাহলে ভাই আনডিফাইন হচ্ছে হলো এমন জিনিস যেটাকে আমরা ডিফাইনই করা হয় না, আর নালকে বলেই দেওয়া হয়েছে বা তুমি কিছু পাবা না। দুইটা মানুষ আসছে ভিক্ষা চাইতে যে ভাই আমাকে কিছু সাহায্য করেন, একজনকে বলে দেওয়া হলো যে ভাই আপনার নামে টাকা দিতে পারবো না, আপনি দূর হয়ে চলে যান, which is rude, বাট তাকে তো আমি বলে দিলাম যে ভাই আপনি আশায় থাকেন, আপনি চলে যান। আরেকজনকে কি করা হলো যে সে আকতি করতেছে যে ভাই আমার কিছু দেন, আমি তাকে কথা বললাম না, দেখতেই পাচ্ছি না তাকে, তাকে এ পুরো ইগনোর করতেছি। সে তখনও এক্সপেক্ট করে আছে যে সে আমাকে কিছু দিবে, তো তাকে তো আমি ডিফাইন করি নাই, তাকে বলি তো নাই যে তুমি কিছু পাবা না, তাকে আমি কিছুই বলি নাই, কিছু বলিও নাই, কিছু দেইও নাই। সো হি ইজ নট ডিফাইন্ড, হুইচ ইজ আনডিফাইন্ড। আর যাকে আমি বলে দিচ্ছি যে তুমি কিছু পাবা না, সে ডিফাইন্ড, নট আনডিফাইন্ড, কিন্তু তাকে বলে দেওয়া হয়েছে তুমি কিছু পাবা না, হুইচ ইজ নাল। তো এই হচ্ছে পার্থক্য, এবং আমি এই ভুলটা আর করব না, আমি দুটাকে সুন্দর মতো লগ আউট করে দেব। আমরা তাহলে এটা হচ্ছে হলো আমাদের একটা অবজেক্ট, যে জিনিসটা আমরা অবজেক্টটা দেখলাম, সেই হলো অবজেক্টের জিনিসপত্র। এবার আমরা আরেকটা ডেটা টাইপে আসবো, সেটা হচ্ছে হলো অ্যারে। হোয়াট ইজ অ্যারে? অ্যারে হচ্ছে হলো sum up of all kind of primitive data, sum up of all kind of primitive data। এটা কিভাবে লেখে? এভাবে লেখে, const বা let array equals to দিয়ে লিখলাম, চলুন এভাবে। আগেরটা কিভাবে লিখতে হচ্ছিল? কার্লি ব্র্যাকেটস, রাইট? এবার কি দিয়ে লিখতে হচ্ছে? এটাকে বলে থার্ড ব্র্যাকেট, বা এটাকে আমরা সায়েন্সের ভাষায় বলে হচ্ছে হলো স্কোয়ার ব্র্যাকেট। তাহলে এটাকে বলে আমরা স্কোয়ার ব্র্যাকেট। এর মধ্যে আমরা কি ভ্যালু রাখতে পারি? 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এবং আমরা বিভিন্ন ভ্যালু রাখতে পারি। যেহেতু আমাদেরকে জাভাস্ক্রিপ্টে ম্যানুয়ালি কোনো ডেটা টাইপ বলে দিতে হয় না, সেই জন্যই আমরা অ্যারের ভিতরে যেই অ্যারেতে আমরা সংখ্যা রাখতে পারতেছি, ওই একই ভ্যালুতে আমরা স্ট্রিংও রাখতে পারবো, বুলিয়ানও রাখতে পারবো, নালও রাখতে পারবো, রাইট? নাম্বার, স্ট্রিং, বুলিয়ান সবকিছু রাখতে পারবো। ইভেন একটা অ্যারের ভিতরে আমি আরেকটা অ্যারো বানাতে পারবো, এবং আরেকটা অ্যারের ভিতরে আমি একটা অবজেক্টও বানাতে পারবো।
তার মানে অ্যারের ভিতরে অনেক রকম জিনিসপত্র যাবে, আমরা এত কিছু নিয়ে আমরা এখন মাথা খারাপ করবো না, আমরা সিম্পল কিছু ডেটা নেবো। ধরেন হচ্ছে হলো একটা স্ট্রিং, একটা নাম নেই রূপ, একটা নাম্বার নিই 20, একটা ইয়ে নিই ট্রু, আর আমরা চাইলে নাল নিতে পারি, কিন্তু আমাদের দরকার নেই, অ্যারে, রাইট? তো এটা হচ্ছে আমাদের একটা অ্যারে। আগের বার আমরা অবজেক্ট কিভাবে আমরা অ্যাক্সেস করছিলাম এটা আপনার খেয়াল আছে? অবজেক্ট আমরা কিভাবে অ্যাক্সেস করছিলাম যে জিনিসগুলাকে, কি গুলাকে ডট দিয়ে দিয়ে, রাইট? ডট দিয়ে দিয়ে বা ডটস দিয়ে দিয়ে আমরা যে জিনিসটাকে অ্যাক্সেস করছি, যে এভাবে ডট দিছি, দিয়ে তার জিনিসগুলোকে অ্যাক্সেস করছি। এখন আমি যদি কনসোল ডট লগ করি, অ্যারে করি, অ্যারে করে ডট করি, ডট করে আমি কিভাবে কি করব? ডট করার পর আমি কিভাবে কি করব? বিকজ যে আমাদের ওই সময় কিন্তু এক একটা কি নাম ছিল, আপনি একটু খেয়াল করলে দেখবেন এই যে অবজেক্টগুলোতে কি এর এক একটা নাম ছিল, একটা নেম ছিল, একটা এ ছিল, সবার একটা করে কি নেমস ছিল এবং তাদের একটা করে ভ্যালু ছিল। বাট অ্যারের ক্ষেত্রে তো এই জিনিসটা নাই, অ্যারের ক্ষেত্রে তো সেই জিনিসটা নাই, রাইট? সো আমি যদি অ্যারেটাকে ডিরেক্ট পেস্ট করি তাহলে আমরা দেখতে পারবো আমাদেরকে একটা ওই সেম অ্যারেটাই রিটার্ন করে দিচ্ছে, সেই জিনিসটার ভেতরে 0 1 2 করে এই জিনিসগুলো দেওয়া আছে। এইবার যদি আমি এইখানে চাই যে এর 0 নাম্বার এলিমেন্টটাকে এ করতে, অ্যারের জন্য খেয়াল করেন, যদি আমরা চাই যে 0 নাম্বার এলিমেন্টটাকে অ্যাক্সেস করব, তাহলে আমরা কি করব? অ্যারে করে, যেহেতু এটা একটা অ্যারে, স্কোয়ার ব্র্যাকেটস দিব, দিয়ে 0 দিব, সেভ দিব, আমরা দেখতে পারবো আমরা এই যে 0 নাম্বার যে এলিমেন্টটাকে সেটাকে আমরা ধরতে পারবো। তো এইখানে কনফিউশন হচ্ছে হলো যে ভাই এটা তো আমি চোখে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রথম এলিমেন্ট, এটা হচ্ছে প্রথম এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট, ট্রু, রাইট? এটা প্রথম এলিমেন্ট। তো প্রথম এলিমেন্ট আমি যদি এটাকে 1 দিয়ে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি তো রূপ পাই না, আমি পাই কি? আমি পাচ্ছি হয়তো 20, which is not expected। কিন্তু এখানে ইনডেক্সিং যখন আসছে, এটা কিন্তু নাম্বারস না, এটা কিন্তু ইনডেক্সিং, অ্যারের কিন্তু ইনডেক্সিং। সো ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4, রাইট? তো আপনি দেখবেন যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা শুরু করছি কিন্তু জেএস ডাবল জিরো দিয়ে, ওয়াই? ওই যে ইনডেক্সিং শুরু হচ্ছে, ইনডেক্সিং এর জন্য কি হচ্ছে, তাহলে আমরা 0 মানে হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট, ইন্ডেক্স 0 মানে তার এলিমেন্টটা হচ্ছে হলো ফার্স্ট, আর ইন্ডেক্স যখন 1 দেব তার মানে তার সেকেন্ড। বা মনে রাখার জন্য কি করতে পারি, আমরা যত দিব তার থেকে 1 কম, রাইট? আমরা যদি 1 নাম্বার এলিমেন্ট ইয়ে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 1 এর থেকে 1 বিয়োগ করতে হবে, 1 - 1 মিন্স 0, তার মানে 0। আমরা যদি 3 নাম্বার এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাই তার মানে আমাদেরকে কি করতে হবে? 3 - 1 which is 2 আমরা পেয়ে যাব। এবং আমরা যদি এই মনে মনে ক্যালকুলেশন না করে এভাবে করি 3 - 1, দেখেন নাথিং ডিফারেন্ট, রাইট? আমরা এক নাম্বার এলিমেন্টটাকে দিতে চাই -1 করে, এন্ড ইট ইজ প্রুফ, রাইট? বাট এইভাবে করাটা রেকমেন্ডেড না, জিনিসটা অযথা পেঁচায় যায়। তার মানে 1 নাম্বার এলিমেন্ট যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে ইন্ডেক্স 0। কিভাবে মনে রাখবো? আজকে থেকে আমরা সবকিছু 0 দিয়ে কাউন্ট করব। 0 1 2 3 4, 0 1 2 3 4, আমরা আজকে থেকে 0 দিয়ে কাউন্ট করা শুরু করব, তাহলে দেখবো যে আমাদের কাছে সবকিছু ইজি হয়ে যাচ্ছে, আমাদের এই জিনিসগুলো নিয়ে প্যারা খেতে হচ্ছে না। এটা হচ্ছে অ্যারেতে। অ্যারেতে যদি আমরা কোনো ইন্ডেক্স বা তার ভ্যালু গুলাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদেরকে 0 অথবা 1 অথবা 2, আমরা যদি 3টাই করি 0 অথবা 1 অথবা 2, তাহলে আমরা দেখবো যে এখানে রূপ 20 ট্রু সব সুন্দর মতো প্রিন্ট হয়ে যাচ্ছে। এইখানে আরো কিছু ডেটা টাইপ আসবে, যে ডেটা টাইপ গুলো আমরা পরবর্তীতে কভার করব। সেটা একটা হচ্ছে, একটা ডেটা টাইপ আসবে নন প্রিমিটিভ, সেটার মধ্যে একটা হচ্ছে ফাংশন, যেটা আমরা কালকে কভার করবো ইনশাল্লাহ। এগুলোর মধ্যে আসবে একটা হলো ডেট, আর একটা আসবে হলো রেগুলার এক্সপ্রেশন। এগুলাকেও একটা ডেটা টাইপ ধরা হচ্ছে, যেগুলো হচ্ছে ধরেন একটা ডেট, ধরেন ডেট কি, ডেট তো বোঝা যাচ্ছে যে ভাই আজকে ডেট হচ্ছে 22 তারিখ 6 মাস 25 সাল, আজকে বাজতেছে কত, 11টা 56 বাজতেছে, কত সেকেন্ড বাজতেছে, আমরা কোন ইয়েতে আছি, 6+ আছি, জিএমটি যেগুলো বলে হলো গ্লোবাল কি জানো টাইম ইন্ডেক্সের যে জিনিসগুলো আছে ওগুলো আমরা পাবো। তো ডেট একটা ওরকম একটা ডেটা টাইপ। আবার রেগুলার এক্সপ্রেশন কি জিনিস? রেগুলার এক্সপ্রেশন হচ্ছে একটু হাই লেভেল জিনিস, যদি আমরা একটা স্ট্রিং এর ভিতর থেকে বা একটা ডেটার ভিতর থেকে যদি জিনিসপত্র একটু ছাটে ফুটে দিতে চাই তাহলে তখন আমরা রেগুলার এক্সপ্রেশন ইউজ করি। বাট আমাদের জন্য ডেট আর এক্সপি এটা আমাদের কভার করার এখানে কোনো উদ্দেশ্য নাই। এই বুট ক্যাম্পে রেগুলার এক্সপ্রেশন ইটসেলফ ইজ এ হিউজ থিং। এই জিনিসটাকে কভার করতে হলে আমাকে অনেক কিছু কভার করে যেতে হবে। সো ফর নাও আমরা খালি জেনে রাখবো যে ডেট আর রেগুলার এক্সপ্রেশন নামে কিছু একটা জিনিস আছে, এই জিনিসগুলো এক্সিস্ট করে এন্ড এগুলো নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পড়তেছে। সো ইয়েস,
আমরা এখানে ফাংশন দেখে ফেললাম, আমরা ডেট দেখলাম, সরি আমরা এখানে ফাংশনটা আমরা কালকে দেখবো ইনশাআল্লাহ। আমাদেরকে ফাংশন, আমি যদি রুটিনটা খুলি বা আপনারা যদি রুটিনটা খোলেন দেখবেন যে ফাংশনটা কালকেই আছে, রাইট? তাহলে আমরা ফাংশনটা কালকে দেখবো ইনশাআল্লাহ। আর আমরা আজকে স্কোয়ার দেখছি, রাইট? স্কোয়ার বলছি, আমরা অ্যারে দেখছি, আমরা এখানে অ্যারে দেখলাম, আমরা এখানে অবজেক্ট দেখলাম, এখানে নন প্রিমিটিভ ডেটা টাইপের ভিতরে দেখলাম, নন প্রিমিটিভ ডেটা টাইপের ভিতরে আমরা প্রথমে অবজেক্ট দেখলাম, রাইট? তারপর আমরা অ্যারে দেখছি। আর প্রিমিটিভ ডেটা টাইপের ভিতরে আমরা দেখছি হলো স্ট্রিং দেখছি, নাম্বার দেখছি, এখানে আমরা বুলিয়ান দেখছি, আনডিফাইন্ড দেখছি, নাল দেখছি। আনডিফাইন্ড এবং নালের যত কনফিউশন ছিল আমরা সেগুলো ক্লিয়ার করতে পারছি। এখন why null data type says the object, এই জিনিসটা আমরা পড়বো, আমরা কিন্তু বলছিলাম, এটা কি আপনাদের খেয়াল আছে? এই জিনিসটা কিন্তু আমরা অ্যান্সার করব, এই জিনিসটা আমরা বলছিলাম, আমরা কিন্তু ক্লাসের লাস্ট টপিকে চলে এসেছি। নালের ডেটা টাইপ কেন অবজেক্ট বলে? ধরেন এখানে একটা লেট টেস্ট ভ্যারিয়েবল ইকুয়াল টু নাল, ডিফাইন করে দিলাম কি এটা নাল, কনসোল ডট লগ করি। এবার যদি আমি দেখেন টাইপ অফ দিয়ে আমি যে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছিলাম এর ভিতরে দিয়ে, এবার যদি আমি এর মধ্যে পাঠিয়ে দিই টেস্ট ভ্যারিয়েবল, রাইট? তাহলে দেখবেন যে এখানে দেখা যাচ্ছে অবজেক্ট। কিন্তু এই টাইপ অফ কে আমি কিন্তু এইভাবে লিখতে পারতাম, দেখেন কোনো ব্র্যাকেট না দিয়ে এভাবে লিখতে পারতাম, টাইপ অফ দিয়ে টেস্ট ভ্যারিয়েবল ডিরেক্ট, আমাদের কিন্তু কোনো ব্র্যাকেট দেওয়া লাগতেছে না, ব্র্যাকেট না দিলেও কাজ করবে, ইটস দ্য সেম থিং। কিন্তু আমাদের কনসেপ্ট হচ্ছে এখন এখানে যে টেস্ট ভ্যারিয়েবলকে আমি ডিক্লেয়ার করে দিলাম নাল, এবং এটা দেখাচ্ছে অবজেক্ট। নাল কিন্তু একটা প্রিমিটিভ ডেটা টাইপ, কিন্তু এটা কেন অবজেক্ট বলতেছে? এটা ডেটা টাইপ, এটা কেন নাল হবে? এটা কেন নাল হলো না? এটা ডেটা টাইপ কেন নাল হলো না, কেন অবজেক্ট হলো? এটা আসলে বোঝার কিছু নাই, সত্যি কথা বলতে এটা জাভাস্ক্রিপ্টের একটা বাগ, এটা জাভাস্ক্রিপ্টের একটা কমন বাগ। কি হয়েছে, ওই যে জাভাস্ক্রিপ্টের যে শুরুর দিকে একটা জিনিসটা বানানো হয়েছে, এই জিনিসটাকে আমি যদি আপনাকে আরো একটু এক্সপ্লেন করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন, বাট এখন এক্সপ্লেন করতে গেলে মাথা বুম হবে। তো ধরেন যে ওই সময় যে ফাংশনালিটিস গুলো ছিল সেই ফাংশনালিটি দিয়ে একটা ওয়েবসাইট বানানো হয়েছে, এবং এই ওয়েবসাইটটাকে ওই জাভাস্ক্রিপ্টের থ্রুতেই ম্যানেজ করা হচ্ছে, ওই জাভাস্ক্রিপ্টের থ্রুতে ম্যানেজ করা হচ্ছে। কিন্তু যখন এটাকে আপডেট করা হয়েছে, আপডেট করার পরে ওই ওয়েবসাইট গুলোকে শুধুমাত্র সচল রাখার জন্য, ওই যে 2015-এর আগে বা অনেক ওল্ড ওয়েবসাইট 2002-এ, 2006-এ, 2004-এ যেসব ওয়েবসাইট বানানো হয়েছে, ওই ওয়েবসাইট গুলোকে একমাত্র সচল রাখার জন্য এই যে যে বাগটা আছে টাইপ অফ টেস্ট ভ্যারিয়েবল দিয়ে বা টাইপ অফ নাল দিলে যে জিনিসটা আসছে অবজেক্ট, বা যদি আমি এখানে কোনো ভ্যারিয়েবল না নিই, ডিরেক্ট যদি টাইপ অফ নাল দিই তাও দেখতে পারবো অবজেক্ট আসছে। এই অবজেক্টে রয়ে গেছে শুধুমাত্র ওই ওয়েবসাইটস গুলাকে সচল রাখার জন্য, যাতে ওরা ধসে না পড়ে। এই সিস্টেম, এই একটা ছোট্ট একটা বাগ টাইপ অফ নাল যে রিটার্ন করবে নাল, এই জিনিসটা যদি ফিক্স করতে যাই তাহলে অতগুলা মিলিয়নস অফ ওয়েবসাইটস সেগুলো ধসে পড়ে যাবে, ওদের এই যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, বেসমেন্ট যেগুলো আছে সব একদম ধসে পড়ে যাবে, একদম ফল ডাউন করে যাবে। তো ওদেরকে জাস্ট মাত্র টিকায় রাখার জন্য এই একটা এই জিনিসটাকে রেখে দেওয়া হয়েছে। এটা একটা বাগ, এটা বোঝার কিছু নাই, এবং দেখবেন এই জিনিসটা নিয়ে অনেক মাতামাতি হয়, যেহেতু এটা মাতামাতি হওয়ার মতো কোনো জিনিসই না, এটা একটা বাগ। টাইপ অফ নাল কখনোই অবজেক্ট না, এটা অবজেক্ট, বুঝতে পারছেন? তো এটা একটা বাগ। আমরা উত্তর কি পেলাম, একটা বাগ। ওকে, তাহলে আমরা এখানে ডেটা টাইপস এবং ভ্যারিয়েবলস আজকের মতো আমরা কভার করে ফেললাম। এখন আমি আপনাদের থেকে জাস্ট কোশ্চেন গুলো নিব, আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন্স থাকে কোশ্চেন্স গুলো করবেন, আমরা 15 মিনিটের মতো কোশ্চেন নিই এন্ড দেন আমরা চলে যাই। যদি কোনো কোশ্চেন থাকলে মেসেজে অথবা ইয়েতে বলতে পারেন। আর যে জিনিসটা যে মিসআন্ডারস্টুড হয়েছিল এই জিনিসটা আমি আর সামনে থেকে ভুল করব না, ওই ভ্যারিয়েবল গুলোকে কমেন্ট আউট করে দিলে সেটা হবে। যেহেতু অবজেক্টে আপনি কিন্তু কোনো, যদি আপনার কোড বেসে যদি কোনো ভ্যারিয়েবল নাল ডিক্লেয়ার করা থাকে তাহলে ওই জিনিসটা এরর দেবে, হুইচ ইজ এক্সপেক্টেড, বিকজ আপনি এই জিনিসটা এরকম ভুল আপনি অবশ্যই করবেন না। আর যদি কোনো ভেরিয়েবল লেখা থাকে অলরেডি তাহলে সেই জিনিসটা চলে আসবে। তো এই হচ্ছে হলো আমাদের জিনিসটা, এবং আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি আমাদের বলতে পারেন, আমি জিনিসটাকে এক্সপ্লেন করে দিই, দেন আমরা আমাদের ক্লাস এখানে রাখতে পারি। রেকর্ড অফ করে দেবো এখন। আমরা একটু কোশ্চেন গুলো নেই না, যদিও আমার এখানে রেকর্ড চলছে।
আচ্ছা আচ্ছা, আপাতত কোনো কোশ্চেন নেই, আলহামদুলিল্লাহ। তার মানে আমি এক্সপেক্ট করে নিচ্ছি আর কোনো কোশ্চেন নাই। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি সাপোর্ট সেকশনে লিখে আমাকে মেনশন দিয়ে দেবেন, ইনশাল্লাহ সলভ করে দেবো। এই তো আমাদের আজকে একদম বেসিক জিনিসপত্র কভার করা হলো। এই বেসিক জিনিসপত্র নিয়ে মাথা খারাপ করে না, এই যে অবজেক্টের কেন যে হলো ইয়ে টাইপ অফ নাল কেন যে অবজেক্ট, এই জিনিসটা নিয়ে মাথা খারাপ করেন না। দেখবেন অনেকে এই জিনিসটা নিয়ে খুব মানে ওফ, অবজেক্ট টাইপ হচ্ছে নাল, এটা জানার বিষয়, জানার বিষয় না ভাই। জাভাস্ক্রিপ্ট একটা ভুল করছে, একটা বাগ, এই জিনিসটা নিয়ে আমাদের তো মাতামাতির কিছু নাই। কিন্তু ইন্টারভিউতে আবার এগুলা জিনিসপত্র আস্ক করে, এই জন্য খুবই মাতামাতি হয়। কিন্তু আপনারা জিনিসটা জেনে রাখবেন যে ভাই এই জিনিসটা জাস্ট বাগ, কোনো মিথ না, এটা একটা বাগ, দ্যাটস ইট। আর বাদ বাকি কিছু বোঝার মতো নাই। আমাদের মেইন ক্লাসটা শুরু হবে কালকে থেকে ইনশাআল্লাহ। কালকে আমরা যখন ফাংশন পড়া শুরু করবো, জিনিসগুলো শুরু করব, এই তো। আর যে অ্যাসাইনমেন্টটা থাকবে, অ্যাসাইনমেন্টটা আমি ওয়েবে আপলোড করে দেবো উইথ দ্য কোড। আমরা যে কোডগুলা করলাম আজকে লাইভে, কোড করলাম, সেই কোডগুলা লিঙ্কও গিটহাবের ওই সেকশনে আপনারা চাপ দিলে গিটহাবে চলে যাবে, কোডগুলো আপনার কোডগুলো পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। আর কোনো কনফিউশন থাকলে, ফার্দার কনফিউশন থাকলে ওই তো সাবজেক্ট সেকশনে লিখে আমাকে মেসেজ দিবেন। ইনশাআল্লাহ ভিডিওটা রেডি হওয়ার মধ্যে আমরা অ্যাসাইনমেন্ট আর ওই গিটহাবের জিনিসটা প্রোভাইড করে দেবো ইনশাআল্লাহ। ধরে নিচ্ছি আর কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা ক্লাসটা এখানে রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে।